আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি। শুনতে পাচ্ছেন? ওকে, ওকে। জি, জি, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আজকে হচ্ছে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে এসি জেনারেটর, যার আর এক নাম হচ্ছে অল্টারনেটর। ঠিক আছে? সো আমরা আজকে হচ্ছে অল্টারনেটর সম্পর্কে পড়বো বা এসি জেনারেটর সম্পর্কে আজকে পড়বো। ইভেন জাস্ট বেসিক কিছু ডিসকাশন করব, ডিসকাশন করে এরপর হচ্ছে আমরা ম্যাথ ক্যালকুলেশন করব। ঠিক আছে? জেনারেটরে ম্যাথ ক্যালকুলেশন করব, অল্টারনেটর ম্যাথ ক্যালকুলেশন করব। জাস্ট আমরা এখানে অল্টারনেটর পার্টে আসলে আমরা কি কি বিষয়গুলো শিখব, যেমন হচ্ছে অল্টারনেটর হচ্ছে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল, প্লাস হচ্ছে একটা অল্টারনেটরের যে বেসিক যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো দেখব। এরপর হচ্ছে অল্টারনেটরের যে সার্কিট ডায়াগ্রাম আছে, আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখব। সার্কিট ডায়াগ্রাম দেখে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে এই অল্টারনেটর বা জেনারেটর কিভাবে কাজ করে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা যে চ্যাপম্যানের বই থেকে আমরা আমরা টোটালি অল্টারনেটরের উপরে যে চ্যাপম্যানের বইটা ফলো করব, যে চ্যাপম্যানের বই থেকে আমরা ম্যাথগুলো ক্যালকুলেশনস করব। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা অল্টারনেটরের হচ্ছে পাওয়ার স্টেজ, অল্টারনেটরের পাওয়ার স্টেজ সম্পর্কে জানবো। দেন হচ্ছে পাওয়ার স্টেজের হচ্ছে কিছু ম্যাথ হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। এরপরে হচ্ছে অল্টারনেটরের যে প্যারালাল অপারেশনস, সো আমরা অল্টারনেটরের প্যারালাল অপারেশনস সম্পর্কে জানবো। প্লাস হচ্ছে অল্টারনেটরের প্যারালাল অপারেশনে আসলে কি কি ধরনের ইফেক্ট পড়ে। ঠিক আছে? অল্টারনেটরের প্যারালাল অপারেশনসের কন্ডিশন কি, ঠিক আছে, কোন কোন কন্ডিশন, আসলে এই কন্ডিশনগুলো আমাদের জানা কেন দরকার। ঠিক আছে? এভরিথিং A to Z আমরা টোটালি আমরা জানতে পারবো। আর অল্টারনেটরের ক্লাসটা আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে অল্টারনেটরের ক্লাসটা, মোর দেন ইন্ডাকশন মোটর বা সিনকোনাস মোটর। আমাদের তো লাস্ট ক্লাস টপিক ছিল সিনকোনাস মোটর। ঠিক আছে? সো আশা করি মেশিনের মধ্যে সবচেয়ে ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে। হচ্ছে মানে আপনার একটা সব কিছুতে একটা ভালো লাগার একটা বিষয় আছে। সো এর মধ্যে অলরেডি হচ্ছে মেশিনের যারা ট্রান্সফরমারে ক্লাস করেছেন, সো আপনারা জানেন ট্রান্সফরমারে কীভাবে কী শিখেছেন না শিখেছেন। আশা করি ট্রান্সফরমার পার্টটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। দ্বিতীয়ত আর একটা যেটা সবচেয়ে ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে অল্টারনেটর। মানে আজকের যে ক্লাসটা হচ্ছে আমরা শুরু করব। সো মেশিনের মধ্যে সবচেয়ে মানে সাইকোলজিক্যাল দিক থেকে আমাদের দুইটা ক্লাস সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা আমার কাছে পার্সোনালি। একটা হচ্ছে ট্রান্সফর্মার আর একটা হচ্ছে অল্টারনেটর। কারণ এই দুইটা জায়গা থেকে আমরা অনেক ধরনের ইনফরমেশন পাই, যেগুলো আসলে আমাদের পরীক্ষার রিলেটেড। ইভেন আমরা দেখতে পাই যে আমাদের বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন কোনো ভাই ব্রাদার যদি কোনো কোশ্চেন্স জিজ্ঞেস করে, বা কোনো ইন্ডাস্ট্রিয়াল যদি আমরা ট্যুরে যাই, সো এই দুইটা জায়গা থেকে আসলে কোশ্চেন করেই। সো যে কারণে আসলে সাইকোলজিক্যাল দিক এটাই আর কি, যে এই দিক থেকে আসলে আমাদের ট্রান্সফর্মার বা অল্টারনেটরের ক্লাসগুলো আমাদের কাছে ভালো লাগে। ঠিক আছে? এরপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি পাওয়ার সেক্টরের কথা চিন্তা করি, পাওয়ার সেক্টরের কথা চিন্তা করলে আসলে বিশাল ট্রান্সফর্মার ট্রান্সফর্মার পার্ট চলে আসে। এরপরে বিশাল অল্টারনেটর বা জেনারেটর চলে আসে। ঠিক আছে? সো এখানে আসলে বেসিক্যালি হচ্ছে জেনারেটর, এসি জেনারেটরকে অল্টারনেটর বলা হয় এই জন্য কারণ এটা বিগ সাইজ, বিশাল সাইজ। ঠিক আছে? দেখা যাচ্ছে যে একটা অল্টারনেটরের সাইজ এরকম হয় যে একটা 2 তলা বিল্ডিংয়ের সমান। ঠিক আছে? এরকম সাইজ হয়ে থাকে অল্টারনেটরগুলোর সাইজ। ঠিক আছে? বিশাল বিশাল পাওয়ার সেক্টরগুলোতে, যে পাওয়ার জেনারেশন সাইটগুলোতে আসলে যে অল্টারনেটরগুলো ইউজ হয়। ওকে? সো ঠিক আছে, আজকে আমরা একটু দেখি, আমরা শুরু করি। অনেক কথাই বললাম যে আসলে আমরা অল্টারনেটরে কী কী জানবো বা শিখবো। আর আমরা হচ্ছে অল্টারনেটরে টোটালি হচ্ছে যে চ্যাপম্যানের বইটা ফলো করব। এটা হচ্ছে আমাদের যে চ্যাপম্যান। আমি বইটা দেখিয়ে দিই। আমরা এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভিকে মেথা, এই বইটা আসলে আমরা আপাতত ফলো করব না অল্টারনেটরের জন্য। সো আমরা টোটালি সবচেয়ে বেশি ম্যাথ করবো অল্টারনেটরের জন্য জে চ্যাপম্যানের বই থেকে, স্টিফেন জে চ্যাপম্যান। ঠিক আছে? ওকে। সো এটার ইটা কই গেল, কি ব্যাপার, কোনটা দিয়ে ওপেন হলো?
অংশ আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনকোনাস মোটর তো শেষ হয়ে গেছে। সিনকোনাস সো এটা হচ্ছে আমাদের হচ্ছে চ্যাপ্টার 5, সিনকোনাস জেনারেটর চ্যাপ্টার 5, ঠিক আছে। সিনকোনাস জেনারেটর চ্যাপ্টার 5, ওকে। আচ্ছা, সো আমরা এগুলো পরে আসতেছি। এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, এটা হচ্ছে আমাদের রোটর পার্ট। এর ছবিটা একটু নিয়ে নেই, আমাদের রোটর পার্ট। এখানে অনেক কিছু বোঝার আছে আজকে। রোটর পার্ট, এরপরে আমাদের স্ট্যাটর পার্টের ছবি এখানে কি আছে? আমার ভয়েস কি ক্লিয়ার আছে এহসান ভাই? জি স্যার, ঠিক আছে। অনেক ক্লিয়ার ভাই। ওকে ওকে, অনেক ক্লিয়ার। কি ব্যাপার, ভয়েসটা চেনা চেনা লাগলো। কে, শুভ নাকি? অনেক ক্লিয়ার কে বললো? শুভ? না ভাই, না আমি ভাই। মাঝে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর একটা ছোট ভাই আছে তো শুভ নাম, তা ভাবলাম যে ওই আবার জয়েন করলো নাকি। আমরা ছোট জি ভাই, ভাই আমি ভাই। জয়েন করছি আজকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, না সবাই তো ভাই ব্রাদার, আবার সেই শুভ নাম লিখে সার্চ দিচ্ছি, কি এক অবস্থা। দিব স্ট্যাটল লেখে। আচ্ছা, এটা তো ছোট ছোট স্ট্যাটর দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা বড় একটা স্ট্যাটর পার্ট পেয়েছি। এটারই একটা ছবিতে, এটা বড় দেখে মনে হচ্ছে বড়, বাট এটা আসলে ছোট। আহ, কোথা থেকে নেব? আচ্ছা, যাই হোক, আমরা একটা স্ট্যাটর পার্টের একটা ছবি নেই যেটার মধ্যে এই রোটরটা থাকে, ঠিক আছে। ওকে, সো দেখেন, আজকে আসলে একটু থিওরিটিক্যাল একটু বিষয় একটু বেশি আলোচনা হবে। এরপরে হচ্ছে আমাদের ভিন্ন বিষয়ে আসলে আমাদের অন্যান্য টপিক রিলেটেড আমরা আর কি যাব। সো আমি একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে একটু আঁকায়া ফেলি, তাহলে আমার পার্ট টু পার্ট একটু বোঝাতে একটু সুবিধা হবে। সো আমি এখানে যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের স্ট্যাটর পার্ট, স্ট্যাটর পার্ট, ঠিক আছে। ইভেন এখানে যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের রোটর পার্ট, রোটর পার্ট। আর এইখানে রোটরের উপরে, রোটর শ্যাফটের উপরে যে আর একটা ছোট একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা আমাদের এক্সাইটেশন সিস্টেম, এক্সাইটেশন সিস্টেম, ওকে। এটা হচ্ছে আমাদের এক্সাইটেশন সিস্টেম। এই যে ছোট যে গোলটা আর একটা রোটরের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এক্সাইটার সিস্টেম। সো আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটু এখানে চিন্তা করি যে এখানে যদি একটু মিলানোর চিন্তা করি, যে এই চিত্রের সাথে এইটা হচ্ছে আমাদের সেই এক্সাইটেশন সিস্টেম, আর এইটা হচ্ছে আমাদের সেই রোটর, আর এই পার্টটা হচ্ছে আমাদের স্ট্যাটর। সো একটু তিনটা চিত্র একটু মিলায় নেন আপনারা, ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করি আমার স্ক্রিন তো শেয়ার করা আছে, তাই না? ওকে, সো এখন আমি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকাবো, যেটা আমাদের দরকার ম্যাথ করার ক্ষেত্রে। আহ, উম,
দেখুন আমরা গত ক্লাসে যখন আমরা সিনক্রোনাস মোটরের ক্লাস করেছিলাম, সো তখন এই অংশের নাম কি ছিল? ইবি ছিল। ঠিক আছে, ইবিটা কি? ব্যাক ইএমএফ, রাইট? ইবি ছিল, তাই না? বাট বাট আমরা যখন আমরা সিনক্রোনাস মোটর থেকে যখন আমরা সিনক্রোনাস জেনারেটরে আসব, তখন এটাকে ইবি বলবো না, তখন এটাকে আমরা ইজি বলবো। ঠিক আছে, তখন হচ্ছে আমরা এটাকে কি বলবো? ইজি বলবো, ইজি। ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে কি স্ট্যাটরের যে রেজিস্ট্যান্স, সেটাকে হচ্ছে আমরা আর এ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ স্ট্যাটরের রেজিস্ট্যান্স বলতে এই যে কপারের যে তার ইউজ করছে না, এই কপার তারের হচ্ছে আপনার রেজিস্ট্যান্সটা আর এ, অর্থাৎ আর্মেচার রেজিস্ট্যান্স। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্স আছে, যাকে আমরা জে এক্স দ্বারা প্রকাশ করি, জে এক্স। ওকে, এরপরে হচ্ছে আমাদের যে এখানে যে টার্মিনাল যে আউটপুটটা, অর্থাৎ স্ট্যাটরের যে আউটপুট, আমাদের তো স্ট্যাটর থেকেই তো আমরা আউটপুটটা পাবো, তাই না? সো স্ট্যাটরের যে আউটপুট, সেই আউটপুটটা হচ্ছে আমাদের ভিটি, যাকে আমরা হচ্ছে লোড বলবো। কারণ এখানে আমরা কিন্তু সিনক্রোনাস মোটরে কিন্তু আমরা লোড লিখি নেই। ঠিক আছে, কারণ সিনক্রোনাস মোটর তো আর পাওয়ার প্রডিউস করতে পারে না, বাট আমরা এটা পড়তেছি সিনক্রোনাস জেনারেটর, সে পাওয়ার প্রডিউস করবে। সেই পাওয়ারটা আমরা হচ্ছে বিভিন্ন লোড চালাবো, অর্থাৎ তার টার্মিনাল ভোল্টেজ যে পাওয়ারটা বের হবে সেটা দিয়ে আমরা কি করব? লোড চালনা করব, তাই না? ইভেন আমরা সিনক্রোনাস মোটরে আমরা দেখতে পাচ্ছিলাম যে যেহেতু সে পাওয়ার গ্রহণ করে, সো সেহেতু আমাদের কারেন্টের ডিরেকশন ছিল এদিকে। বাট আমাদের যেহেতু পাওয়ার প্রডিউস করবে, সেহেতু আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্টের ডিরেকশনটা এদিকে হবে। ঠিক আছে, সো কারেন্টের যে ভ্যালুটা, এটা হচ্ছে আমরা আর্মেচার কারেন্ট বলতেছি, আইএ, আর্মেচার কারেন্ট। ইভেন আমাদের এখানে ইজির এখানে যে আমাদের আর একটা পার্ট দরকার, সেটা হচ্ছে আমাদের এক্সাইটেশন পার্ট। সো রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স। ঠিক আছে, সো এখানে এক্সাইটেশন সিস্টেমের যে কারেন্ট, তাকে আমরা আইএফ দ্বারা প্রকাশ করি। এক্সাইটেশন যে ভোল্টেজ, ভিএফ, অর্থাৎ ফিল্ড ভোল্টেজ, ফিল্ড কারেন্ট, ফিল্ড রেজিস্ট্যান্স, ফিল্ড রিঅ্যাক্টেন্স। ওকে, আচ্ছা। সো দেখেন, এখন যদি আমরা এটাকে কল্পনা করি যে আমাদের এই ইজির যে পার্টটা, এটা কিন্তু টোটালি হচ্ছে আমাদের রোটর পার্ট। ঠিক আছে, এইটা ইজির পার্টটা হচ্ছে কি আমাদের রোটর পার্ট। ওকে, আর এই পাশের পার্টটা হচ্ছে আমাদের স্ট্যাটর পার্ট। ওকে, আচ্ছা। সো দেখেন, এখানেও যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করলাম, ইকুইভ্যালেন্ট সার্কিট দেখে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে আমার মনে হয় যে আপনারা এখানে আমি যে তিনটা চিত্র নিয়ে এসেছি, তিনটা চিত্রের সাথে হয়তো আপনারা মিলাতে পারতেছেন। ঠিক আছে, এখন আমি যে বিষয়টা বলতেছি যে আসলে অল্টারনেটরটা কাজ করে কিভাবে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অল্টারনেটর। ওকে, আমাদেরকে এটা জানতে হবে। স্ট্যাটর পার্ট আর রোটর পার্টটা একটু বললে ভালো হতো। কোনটার? এই যে এটারই। ইকুইভ্যালেন্ট সার্কিটের। জি ভাই। আচ্ছা দেখেন, এখানে তো আসলে এরকমভাবে পার্ট টু পার্ট ভাগ করে দেখানোর কোনো উপায় নেই। ঠিক আছে, সো যে কারণে যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি, তখন হচ্ছে স্ট্যাটর আর রোটর সার্কিটটা একই সাথে ড্র করা হয়। ওকে, আচ্ছা। সো এখানে আসলে পার্ট টু পার্ট এরকমভাবে দেখানোর কিছু নাই সার্কিটের মধ্যে। সো এখন দেখেন, অল্টারনেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা আসলে কিভাবে কাজ করে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ একজন বলতেন তাহলে বিষয়টা ভালো হতো। কে বলবে? হ্যাঁ আমি বলি। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে আমরা যখন এক্সাইটেশন পার্কে সাপ্লাই দিব, তখন এর মাধ্যমে রোটরটা ইয়া হবে, ম্যাগনেটিক ফ্লাক্স পাবে। হ্যাঁ, সেখান ম্যাগনেটিক থেকে ফ্লাক্স তৈরি হবে। জি, জি ভাই, সেখান থেকে আমার এই স্টার্টারের মাধ্যমে আমরা আউটপুটে সাপ্লাই পাবো বা ভোল্টেজ পাবো।
স্ট্যাটরের মাধ্যমে আউটপুটে সাপ্লাই বা ভোল্টেজ পাবো। আচ্ছা, এখানে আপনার রোটরে তো ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, বাট স্ট্যাটরে ম্যাগনেটিক ফ্লাক্স কি থাকে? স্টেটরে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে। ওকে, রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। পরে রোটরে হচ্ছে আমরা ডিসি বা পার্মানেন্ট ম্যাগনেটের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ফ্লাক্স থাকলো। ওকে। পরে এই দুইটা হইতেছে সিনক্রোনাইজড হইয়া তখন হচ্ছে রোটরটা ঘুরবে, তখন আমরা পাওয়ার পাবো। সিনক্রোনাস হওয়ার পরে রোটর ঘুরবে? হুম, আসলে স্যার আমরা তো ঘুরাবো হচ্ছে রোটরে, রোটর ঘুরালে তারপর স্টেটরে আমরা পাওয়ার পাবো যদি। আর কার কোনো আইডিয়া? অল্টারনেটর ঘুরবে, রোটর স্থির থাকবে। অল্টারনেটর ঘুরবে, রোটর স্থির থাকবে। অল্টারনেটর রোটর কি হ্যাঁ, দুইটা রোটর পার্ট? ঘুরবে এখানে। এখানে শিফটের মাধ্যমে রোটরটারে ঘোরানো হয়। রোটর আর স্টেটরের মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা তৈরি হয় সেখান থেকে ভোল্টেজটা তৈরি হইতেছে এখানে। এরকমই তো হওয়ার কথা। ওকে, আচ্ছা, আপনাদের মধ্যে এখনো দেখতেছি যে কোন পার্টটা ঘোরে, স্ট্যাটর ঘোরে না রোটর ঘোরে, এটা নিয়েও এখন ভাই, অনেকের কনফিউজড। রোটর ঘুরবে, হ্যাঁ স্টেটর ভাইয়া, ঘুরবে এখানে না। রোটর স্টেটর ঘুরবে তো ভাইয়া। স্থির থাকে। হ্যাঁ, রোটরটা ঘুরবে, স্ট্যাটরটা স্থির থাকবে। ওকে, ফাইন। এরপরে? মানে ডিসি মোটরের মতো। হ্যাঁ, এরপরে আর কি? রোটরকে তো প্রাইম মুভারের মাধ্যমে ঘোরাতে হবে, তাই না ভাই? হ্যাঁ, প্রাইম মুভারের মাধ্যমে কারেক্ট। ঘোরানোর ফলেই তো ভোল্টেজটা উৎপাদন হয়। হ্যাঁ, কারেক্ট, প্রাইম ওভার দিয়ে ঘোরাতে হবে। ওকে, এরপরে? ডিসি ফিল্ড এক্সাইটেশন তো হচ্ছে শুধুমাত্র জেনারেটরের ক্ষেত্রে হয়, এটা তো অল্টারনেটর। জেনারেটর তো এক বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার না। আচ্ছা, আপনার জেনারেটর, অল্টারনেটর আমি পড়াচ্ছি আপনাকে টোটালি এসি মেশিন। সো এসি মেশিন, এসি জেনারেটর বা অল্টারনেটর। জেনারেটর ছোট যে জেনারেটরগুলো সেগুলো জেনারেটর বলে, বাট বিগ সাইজের যেমন 50 মেগাওয়াট, 100 মেগাওয়াট, 200 মেগাওয়াটের যে জেনারেটর, এগুলোকে অল্টারনেটর বলে ডাকা হয়। ঠিক আছে, একই জিনিস। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, এরপর আর কারো কোনো আইডিয়া? বলেন বলেন। কারো কোনো আইডিয়ার? ভাইয়া এখন আপনি বলেন। এই সাত ভাই আছেন? পেহসান ভাই? ওকে, আচ্ছা, দেখেন, আমি আপনাদেরকে আর একটা ছবি দেখাই। আশা করি এই ছবিটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ছবিটা দেখতে জি পাচ্ছেন? ভাইয়া। ওকে, সো এইখানের যে পার্টটা জি দেখতে ভাইয়া। পাচ্ছেন, ভিতরের যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই ভিতরের পার্টটা হচ্ছে আপনার রোটর পার্ট। ঠিক আছে, সরি, এই ভিতরে একবারে ভিতরে রোটর পার্ট। আর এই ফার্স্টের যে পার্টটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের এক্সাইটেশন। আচ্ছা, আমি ছবিটা একটু কপি করে নিয়ে যাই। ভাই এটা কি টাইটানিক জাহাজ? টাইটানিক জাহাজ? না, টাইটানিক জাহাজ না। ওকে, সো দেখেন, আপনারা এখানে অনেক কিছু বিষয় আসলে বোঝার আছে আপনাদের। দেখেন, এই যে একবারে ভিতরে আমি যদি বলি, একবারে ভিতরে হচ্ছে, এই ভিতরে একবারে ভিতরে আপনার হচ্ছে রোটর আছে। এখানে কাভার করা আছে তো, যে কারণে দেখা যাচ্ছে না। বাট এই যে উপরের যে পার্টটা দেখতে পাচ্ছেন, কালিটা চেঞ্জ করে নেই, এই উপরের যে পার্টটা, এই পার্টটা যেটা, অর্থাৎ এই যে পার্টটা, স্টার্টার। এই পার্টটা হচ্ছে আপনাদের হচ্ছে স্ট্যাটর পার্ট। ঠিক আছে, স্ট্যাটর পার্ট। ওকে, এখন দেখেন,
এখন হচ্ছে এই যে পার্টটা, যে পার্ট থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনার এক্সাইটেশন স্ট্যাটর পার্ট। অর্থাৎ আপনি যে এক্সাইটেশন যে ব্রাঞ্চটা ইউজ করতেছেন, এইটা কিন্তু টোটালি একটা এক্সাইটেশন ব্রাঞ্চের এটা হচ্ছে স্ট্যাটর পার্ট। আর হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চের ভিতরের যে পার্টটা, সেটা হচ্ছে এক্সাইটেশন রোটর পার্ট, রোটর বা ফিল্ড যাই বলেন না কেন। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি দেখেন, আমরা হচ্ছে অল্টারনেটরের যে রোটর পার্টটা, অর্থাৎ এই যে রোটর পার্টটা আছে, এই রোটর পার্টটাকে, এই রোটর পার্টের কি যে অসংখ্য পোল আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক একটা কিন্তু পোল, ঠিক আছে? সো পোল কিন্তু রোটরে থাকে, স্ট্যাটরে না। সো এইগুলো কিন্তু কি এক একটা পোল, বিষয়টা বোঝার চেষ্টা করেন, এক একটা পোল। হ্যাঁ, এখন আমরা কি করি, এই স্ট্যাটরটা যে দেখতে পাচ্ছেন, এইখানে যে স্ট্যাটরটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটরের মধ্যেই তো রোটরটা থাকে, স্ট্যাটরের মধ্যে এই রোটরটা থাকে। তো এখন আমরা এই রোটরটা হচ্ছে কি থাকে, এই স্ট্যাটরের মধ্যে যখন থাকা অবস্থায় আমরা রোটরটাকে প্রাইম ওভার দিয়ে ঘোরাই। এখন প্রাইম ওভার জিনিসটা কি? প্রাইম ওভারটা যেমন আপনি যখন একটা সাইকেলে যখন আপনি একটা ব্যাটারি লাগান বা একটা লাইট লাগান, তখন হচ্ছে কি হয়, সাইকেলটা হচ্ছে চাকার সাথে কি একটা ডায়নামো লাগা দেন বা একটা জেনারেটর লাগা দেন, তখন ওই চাকার সাথে ওই জেনারেটরটা ঘুরতে থাকে। তাহলে এখানে প্রাইম ওভার হিসেবে আপনি কি ইউজ করছেন? সাইকেল ইউজ করছেন, ঠিক আছে? এরপরে আমরা যে বিভিন্ন বিয়েবাড়িতে বা বিভিন্ন পিকনিকে আমরা যে জেনারেটরটা ভাড়া করি, সেই জেনারেটরটার প্রাইম ওভার কি? একটা ডিজেল চালিত একটা মেশিন আমরা ব্যবহার করি, রাইট? একটা ডিজেল চালিত মেশিন ব্যবহার করি প্রাইম ওভার হিসাবে, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাই যে যদি কোনো এইচএফও বেস পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করি, যেমন হচ্ছে বিআর পাওয়ার জিনের হচ্ছে গাজীপুরে একটা হচ্ছে 162 মেগাওয়াটের এইচএফও পাওয়ার প্ল্যান্ট। এই যে আপনারা যে অল্টারনেটরের ছবিটা দেখতে পাচ্ছেন, এই অল্টারনেটরটাই ওনারা ইউজ করছে, একদম সেম মডেলের অল্টারনেটর ওনারা ইউজ করছে। তো যাই হোক, ওইখানে প্রাইম ওভার হিসেবে আপনার এইচএফও অর্থাৎ হেভি ফুয়েল, যে ফুয়েলগুলো দেখতে আলকাতরার মতো, সেই ফুয়েল দ্বারা মেশিন চালাবে, অর্থাৎ ইঞ্জিন চালাবে, সেই ইঞ্জিন দিয়ে কি হবে, এই রোটরটা ঘুরবে। তাহলে ওখানে প্রাইম ওভার হিসেবে এখানে বিগ সাইজের একটা মেশিন ইউজ করছে, ঠিক আছে? ওনারা যে মেশিনটা ইউজ করছে, মেশিনটা আপনার নর্মালি হচ্ছে প্রায় 20 ফুটের মতো, 20-30 ফুটের মতো, 30 ফুটের মতো লম্বা, ঠিক আছে ওই মেশিনটা, আর দোতলা বিল্ডিংয়ের মতো সমান উচ্চতা। সো যাই হোক, এরপরে আপনারা এই যে আপনার কি এস আলম গ্রুপের যে চিটাগংয়ের বাঁশখালীতে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা হয়েছে, সো থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি হয় যে ওরা কয়লা দিয়ে কি করে, স্টিম বানায়, কয়লা দিয়ে স্টিম বানায়, স্টিম প্রডিউস করে, সেই স্টিম দিয়ে একটা টারবাইন ঘোরায়, সেই টারবাইনের মাথায় লাগানো থাকে এই অল্টারনেটর রোটর পার্ট। তাহলে ওখানে কি যে স্টিম টারবাইন অর্থাৎ কয়লা পোড়ায় স্টিম বানায়, সেই স্টিম দিয়ে কি করে, সেই স্টিম দিয়ে টারবাইনের মাধ্যমে এই রোটরটাকে ঘোরায়। এটা হচ্ছে থার্মাল প্ল্যান্টের হচ্ছে মোটামুটি বেসিক প্রিন্সিপাল আর কি, ঠিক আছে? সো এরপরে পায়রা এনডব্লিউপিএসিএল এর যে পায়রা পাওয়ার প্ল্যান্ট, সো ওটাও কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কয়লা পোড়ায়। এরপর রামপালের যে পাওয়ার প্ল্যান্টটা, ওটাও কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? রামপালের যেটা সার্কুলার, কিন্তু পরীক্ষা হয়তো 2-1 মাস পরে হবে। সো যাই হোক, তাহলে ওখানেও প্রাইম ওভার হিসেবে টারবাইনটা ইউজ করে। সো টারবাইনটা কি করতেছে, যে এখানে তাহলে কোন টারবাইন? স্টিম টারবাইন, ঠিক আছে? যেহেতু স্টিম দিয়ে টারবাইনকে ঘোরাচ্ছে, ইভেন টারবাইনের সাথে রোটর আছে, সো যে কোনো নাম হচ্ছে স্টিম টারবাইন, ওকে, থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোতে। এরপরে আপনার এনডব্লিউপিএসএল এর আরও কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, যেগুলো হচ্ছে আপনার
কম্বাইন সাইকেল বলে, কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট, যাকে সিসিপি বলে। ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম বাবা, আমি ওই ক্লাস নিচ্ছি তো, পরে ফোন দিই। সো এনডব্লিউপিসিএল এর কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলোকে সিসিপি বলে। সিসিপি মানে হচ্ছে কি কম্বাইন সাইকেল। সো কম্বাইন সাইকেলের মধ্যে হচ্ছে আপনার দুই ধরনের টারবাইন ইউজ করা হয়, একটা হচ্ছে গ্যাস টারবাইন আর একটা হচ্ছে স্টিম টারবাইন। ওকে, আচ্ছা, এক মিনিট একটু হোল্ড করেন তো। সরি, একটু লেট হয়ে গেল। সো ওনারা যেটা সিসিপি পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে আমাদের যখন আমরা পাওয়ার সিস্টেম পড়বো, আমরা পাওয়ার সিস্টেমে এগুলোর বিস্তারিত জানবো বা পড়বো। ওকে, সো যেটা সিসিপি প্ল্যান্ট, এখানে কি হয় যে এই প্ল্যান্টগুলো হচ্ছে গ্যাসে চলে। যেমন বর্তমানে মেঘনা ঘাটে অনেকগুলো সিসিপি পাওয়ার প্ল্যান্ট আছে। ঠিক আছে? এরপরে বাংলাদেশে অনেকগুলো নতুন সিসিপি পাওয়ার প্ল্যান্টের প্রস্তাবনা আছে। এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সিসিপি পাওয়ার প্ল্যান্টগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে সিসিপি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বিআর পাওয়ার জিনেরও সিসিপি প্ল্যান্ট আছে, সবচেয়ে বেশি আছে এনডব্লিউপিসিএল এর। এরপরে কিছু ন্যাশনাল গ্রুপ অ্যান্ড কোম্পানি আমাদের বাংলাদেশে অনেকগুলো সিসিপি পাওয়ার প্ল্যান্ট তাদের আছে, প্লাস হচ্ছে নতুন আরও কিছু প্রজেক্টের কাজ অলরেডি প্রস্তাবিত হয়েছে পিডিবি থেকে। ইন ফিউচারে আরও কিছু প্রাইভেট সেক্টরেও অনেকগুলো সিসিপি পাওয়ার প্ল্যান্ট আছে, প্লাস হচ্ছে ইন ফিউচারে আরও কিছু বড় বিগ আপনার সিসিপি পাওয়ার প্ল্যান্টের হচ্ছে প্রস্তাবনা আছে। সো এর মধ্যে কিছু কোম্পানির নাম যদি বলি, যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ইউনাইটেডের একটা বিশাল 350 মেগাওয়াটের হচ্ছে আপনার সিসিপি প্ল্যান্ট হচ্ছে অলরেডি কাজ চলতেছে আপনার চিটাগংয়ের ওইদিকে। কনফিডেন্স পাওয়ারেরও যতটুকু শুনছি ওনাদেরও সিসিপি পেয়েছে একটা 350 মেগাওয়াটের, বাট এটা বগুড়াতে হবে না কোথায় হবে আই ডোন্ট নো। এরপরে সামিটের তো অনেকগুলো সিসিপি পাওয়ার প্ল্যান্ট আছে। এরপর হচ্ছে মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি, যেমন হচ্ছে আপনার স্যামকর্প নর্থ ওয়েস্ট, এদেরও অনেকগুলো দুই তিনটা সিসিপি পাওয়ার প্ল্যান্ট আছে। এরপর হচ্ছে নরিনকোরও হচ্ছে সিসিপি পাওয়ার প্ল্যান্ট আছে। এরপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ইদ্রা পাওয়ার বিডি মালয়েশিয়ান একটা কোম্পানি, অনেক ভালো একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল। ইভেন গভর্নমেন্ট জবের থেকেও আসলে এখানে সুযোগ সুবিধাগুলো অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে। এরপরেও তো সরকারি চাকরি, ঠিক আছে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। সো ইদ্রা পাওয়ারের মুন্সিগঞ্জে একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 350 মেগাওয়াটের, অলরেডি কাজ চলতেছে, মানে জমি অধিগ্রহণ হয়ে গেছে, সিভিলের কাজগুলো চলতেছে। যাই হোক, সো সিসিপি পাওয়ার প্ল্যান্টগুলো টোটালি হচ্ছে গ্যাসে চলে। ওনারা এই যে আমরা নর্মালি যে গ্যাসগুলো নেই এগুলো হচ্ছে এলএনজি গ্যাস বলে। ঠিক আছে? সো এই এলএনজি গ্যাসগুলো দিয়ে ওরা কি করে, ওরা ফার্স্টে হচ্ছে ফ্লু গ্যাস বানায়। ঠিক আছে? সো এই ফ্লু গ্যাসটাই হচ্ছে ওরা কি করে, ফ্লু গ্যাসটা হচ্ছে ওরা টারবাইনে একটা কনভার্সন তৈরি করে ওরা হচ্ছে টারবাইনটাকে ঘোরায়। ইভেন ওই গ্যাসটা দিয়ে যখন টারবাইনটা ঘোরে তখন এই টারবাইনটার নাম হচ্ছে গ্যাস টারবাইন। ইভেন এই যে গ্যাসটা দিয়ে যে ওরা টারবাইন ঘোরালো, পরবর্তীতে এই গ্যাসটা দিয়ে ওরা আবার কি করে, এই গ্যাসটা পোড়ায় ওরা আবার স্টিম বানায়,
সেই স্টিম দিয়ে আবার স্টিম টারবাইনকে ঘোরায়। অর্থাৎ ওই কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা বা পুঁটি মাছের তেল দিয়ে পুঁটি মাছ ভাজা, ঠিক আছে, এরকম একটা অবস্থা। সো যে কারণে সিসিপি যে পাওয়ার প্ল্যান্টগুলো, এই পাওয়ার প্ল্যান্টগুলোতে আপনার পার ইউনিট ইলেকট্রিসিটি তৈরি করতে হচ্ছে আপনার 2 টাকা বা 1 টাকা 83 পয়সা এরকম কস্টিংগুলো হয় আর কি। বাট এর মেনটেনেন্স কস্ট অনেক বেশি বা ইনস্টলেশন কস্ট অনেক বেশি, ঠিক আছে। সো এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রোটরটাকে ঘোরানোর জন্য প্রাইম ওভার বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। সো প্রাইম ওভারের উপরে ভিত্তি করে এক একটা পাওয়ার প্ল্যান্টের এক এক ধরনের নাম। যেমন হচ্ছে উইন্ড টারবাইন। উইন্ড টারবাইন কেন নাম হলো? যে রোটরটাকে কি করতেছে, যে বাতাসের মাধ্যমে কি ব্লেড ঘোরাচ্ছে, সেই ব্লেডের মাধ্যমে হচ্ছে এই রোটরটা ঘুরতেছে। সো যে কারণে এর নাম হচ্ছে উইন্ড টারবাইন, ঠিক আছে। আর একটা হচ্ছে কি হাইড্রো টারবাইন বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। সো হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা কি, যে আপনার পানিকে কি করতেছে, যেটা হচ্ছে জলবিদ্যুৎ। কাপ্তায় আমার অনেক ভাই ব্রাদার হয়তো গেছেন যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেট কি এর জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে ভার্সিটি থেকে যেটা নিয়ে যায়, এখন নাকি এটা বাধ্যতামূলক করেছে, ঠিক আছে। সো এরকম বিভিন্ন আসলে প্রাইম ওভারকে ঘোরানোর জন্য, মানে এই রোটরটাকে ঘোরানোর জন্য বিভিন্ন প্রাইম ওভার বিভিন্ন নাম হয়ে থাকে। ওকে, আচ্ছা। সো এখন দেখি যে আমাদের রোটরে আমাদের হচ্ছে কি স্ট্যাটরটা হচ্ছে স্ট্যাটিক, এটা ডাইনামিক না, অর্থাৎ এটা হচ্ছে স্ট্যাটরটা টোটালি স্থির থাকে, স্ট্যাটরটা হচ্ছে স্থির থাকে। সো স্ট্যাটরে কি অসংখ্য কি থাকে, আপনার তামার কয়েল পেঁচানো থাকে। সো ফ্যারাডে ল অনুযায়ী যে ফ্যারাডে ল অনুযায়ী কি বলে, যে আপনার যদি অসংখ্য তামার তার যদি আপনি পেঁচান বা অসংখ্য গৌণকুণ্ডলী কয়েল যদি পেঁচানোর পরে পেঁচালে পরে কি হয়, যে এর ভিতরে যদি কোনো আপনার তড়িৎ ক্ষেত্র নিয়ে আসেন, তাহলে সেখানে কি হবে, যে তার মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হতে থাকবে বা ভোল্টেজ ইনডিউসড হতে থাকবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে টোটালি হচ্ছে ফ্যারাডে ল অনুযায়ী একটা অল্টারনেটর হচ্ছে কাজ করে, আর একটা হচ্ছে লেন্স ল আছে, ফ্যারাডে আর লেন্স ল, ঠিক আছে। দুইটা ল অনুযায়ী একটা স্ট্যাটর বা একটা অল্টারনেটর বা জেনারেটর কাজ করে। সো এখানে হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় যে স্ট্যাটর যে পার্টটা, স্ট্যাটর পার্টে কি থাকে, একটা হচ্ছে আপনার আচ্ছা বলতেছি। সো স্ট্যাটর পার্টে তো আপনার হচ্ছে কি হচ্ছে টার্মিনাল ভোল্টেজটা আপনার কানেক্টেড থাকবে, স্ট্যাটর পার্টে আপনার টার্মিনাল ভোল্টেজটা থাকবে। সো এখানে কি টার্মিনাল ভোল্টেজটা থাকবে। এরপর হচ্ছে আপনি যখন রোটরটাকে ঘোরাবেন, সো রোটরটাকে ঘোরালে তো শুধু ঘুরতেই থাকবে। সো এখানে তো কোনো আপনার ম্যাগনেটিক ফিল্ড তো আর ক্রিয়েট হবে না, ঠিক আছে। সো একে ম্যাগনেটিক, এটা এখানেও কি স্ট্যাটর রোটরেও কি থাকে, অসংখ্য হচ্ছে আপনার এই যে পোল থাকে। আর আমরা জানি পোলগুলো কি হয়, এক একটা হচ্ছে আপনার তামার বার হয়ে থাকে, এক একটা পোল অসংখ্য তামার বার মিলে এক একটা কি পোল ক্রিয়েট হয়ে থাকে। সো আমরা রোটরে কি করি, রোটরে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা কি করি, এসি সাপ্লাই দেই, ঠিক আছে। এসি হচ্ছে আপনার সাপ্লাই দেই, এসি সাপ্লাই। সো আপনারা এখানে যে আমি আর একটা চিত্র নিয়ে এসেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আচ্ছা রেকটিফায়ারের কাজ কি, এসি কারেন্টকে ডিসি কনভার্ট করে, এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। ওকে ফাইন, গুড। সো আমরা দেখেন রোটরের যে এক্সাইটেশন বুঝেন, রোটর এক্সাইটেশনে স্ট্যাটর যে পার্টটা, স্ট্যাটর পার্টে হচ্ছে আমরা আপনার হচ্ছে এসি সাপ্লাই দেই। সেই এসি সাপ্লাইটা রোটর এক্সাইটেশন আর স্ট্যাটর এক্সাইটেশন এর মধ্যে কিন্তু মেকানিক্যালি কোনো নেই, মেকানিক্যালি কিন্তু কোনো কানেকশন নেই, বাট ইলেকট্রিক্যালি কোনো কানেকশন নাই, বাট এটা ম্যাগনেটিক্যালি কিন্তু কানেকশন আছে। সো আমরা যখন এক্সাইটেশন ব্রাঞ্চে যখন এসি সাপ্লাই দেই, সো তখন সেই এসি সাপ্লাইয়ের কারণে রোটর এক্সাইটেশনের রোটর পার্টে কি হয়, ভোল্টেজ ইনডিউসড হয়, ঠিক আছে। ভোল্টেজ ইনডিউসড হয় রোটর এক্সাইটেশনের রোটর পার্টে ভোল্টেজ ইনডিউসড হয়। সেই ভোল্টেজটা এখানে আপনি একটা সাদা একটা অংশ দেখতে পাচ্ছেন মেবি,
পাচ্ছেন কিনা দেখতে। এই অংশটার নাম হচ্ছে ডায়োড। সো এখানে টোটাল 4টা ডায়োড আছে, ঠিক আছে। এখানে হয়তো আমি দেখতে পাচ্ছেন না, এখানে একটা ডায়োড আপনি হয়তো দেখতে পাচ্ছেন। এই 4টা ডায়োড, এই 4টা ডায়োড দিয়ে একটা ব্রিজ রেকটিফায়ার তৈরি হয়। 4টা ডায়োড দিয়ে কী হয়? একটা ব্রিজ রেকটিফায়ার তৈরি হয়। সেই ব্রিজ রেকটিফায়ারটা কি করে, এই রোটরে যে রোটর এক্সাইটেশনে যে এসি পাওয়ারটা তৈরি হয়, সেই এসি পাওয়ারটাকে ডিসি করে। ডিসি করার পরে তখন এইখানে একটা ইলেকট্রিক্যালি একটা কানেকশনস আছে। সেই ডিসি ইলেকট্রিক্যালি কানেকশনটা কোথায় যায়? এই রোটর পার্টে যায়। রোটর পার্টে গিয়ে রোটরটাকে এক্সাইটেড করে, রোটরটাকে ডিসি এক্সাইটার দিয়ে এক্সাইটেড করে। সো যখন রোটরটা এখানে ডিসি করার কারণটা কি ভাই? ডিসি করার আসলে কারণ অনেকগুলো আছে। যেমন আপনি যদি এসি দিয়ে যদি আপনাকে এক্সাইটেড করতেন, তাহলে আসলে আপনি মানে কি বলবো, মানে আপনি ম্যাগনেটিক ফ্লাক্স না ম্যাগনেটিক, হ্যাঁ আচ্ছা এই বিষয়টা আমি আসলে আপাতত আমি বলতে পারতেছি না আসলে ডিসি দিয়ে কেন একে এক্সাইটেশন করে এই রিজনটা, বাট নেক্সট ক্লাসে আশা করি আমি বলতে পারবো, ঠিক আছে। আমাকে একটু দেখতে হবে এটা, ওকে। আচ্ছা, সো তখন কি হয় যে এ হচ্ছে ডিসি এক্সাইটেশনের মাধ্যমে এক্সাইটেড হয়। এক্সাইটেড হওয়ার পরে এর যে আপনার ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন যেদিকে হবে, স্ট্যাটরের ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন তার বিপরীত দিকে, ঠিক আছে। সো যখন তাহলে কি হলো যে রোটরের মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন একদিকে, স্ট্যাটরের ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন আরেক দিকে। সো তখন কি হয়, স্ট্যাটরের ম্যাগনেটিক ফ্লাক্স, রোটর ম্যাগনেটিক ফ্লাক্স একে অপরকে কি করে, কাট করে। সো যখন একে অপরকে যখন কাট করে, তখন স্ট্যাটরের যে কয়েল আছে, স্ট্যাটর পার্টের যে কয়েল, সেই কয়েলের প্রতিটা কয়েলের ভিতর দিয়ে কি হয়, ভোল্টেজ ইনডিউসড হয়। কি হয়? ভোল্টেজ ইনডিউসড হয়, ঠিক আছে। ইভেন সেই ভোল্টেজ ইনডিউসটা কি পরিমাণে হবে সেটা ডিপেন্ড করবে আপনি রোটরকে কি পরিমাণে এক্সাইটেড করতেছেন, কত ভোল্টেজ দিয়ে বা কত কারেন্ট দিয়ে আপনি একে এক্সাইটেড করতেছেন, এইটার উপরে ডিপেন্ড করে আপনার রোটরে সেই পরিমাণে হচ্ছে কি হয়, আপনার ভোল্টেজ ইনডিউসড হয়। এখন মনে করেন যে আপনার স্ট্যাটরে আপনার যে জেনারেটরটা আপনি নিয়ে আসছেন তার টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 11 কেভি, ঠিক আছে। সো রোটরটা এক্সাইটেড হবে প্রথম অবস্থায় কিছু ভোল্টেজ বা কারেন্ট দিয়ে। সো তখন এই স্ট্যাটরে যে পরিমাণে ভোল্টেজটা ইনডিউসড হবে, যে পরিমাণে ভোল্টেজ তৈরি হবে, এখন মনে করেন যে আপনি এখানে একটা এভিআর লাগাইছেন, এভিআরের সেট পয়েন্ট হচ্ছে 11 কেভি, অর্থাৎ আপনার স্ট্যাটরে কি 11 কেভির থেকে বেশি পরিমাণে ভোল্টেজ তৈরি হবে না। সো তখন স্ট্যাটরটা কি পরিমাণে, মানে 11 কেভি ভোল্টেজ করতে এভিআর কি পরিমাণে এক্সাইটেশন ভোল্টেজ সিগন্যাল দিবে বা কি পরিমাণে এক্সাইটেশন ভোল্টেজ দিবে রোটরকে, সেই সিগন্যালটা আসে এই স্ট্যাটরের 11 কেভি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এভিআর এক্সাইটেশনকে বলবে যে তুই তোর এক্সাইটেশন ভোল্টেজটাকে বাড়া, আমার এখনও স্ট্যাটরের 11 কেভি হয় নাই, ঠিক আছে। সো নর্মালি আমরা যখন এই বড় বড় অল্টারনেটর বা জেনারেটরগুলো যখন আমরা চালাই, সো 11 কেবির কথা যদি বলি, যে যেমন যখন আমরা প্রাইম ওভারটা চালাই, প্রাইম ওভার চালানোর পরে আমাদের হচ্ছে স্ট্যাটরে হচ্ছে 11 কেবি ভোল্টেজ বানানোর জন্য আমাদের এভিআর যখন হচ্ছে এক্সাইটেশনকে সিগন্যাল দেয়, তখন এর এক্সাইটেশন ভোল্টেজ থাকে হচ্ছে আপনার 110 ভোল্ট ডিসি, আর হচ্ছে 10 এম্পিয়ারের মতো থাকে। আমার কথা বুঝতে পারছেন? সো এটা আসলে ডিপেন্ডেবল, বাট এভিআরটা শুধুমাত্র হচ্ছে স্ট্যাটরে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ প্লাস হচ্ছে একটা অল্টারনেটরের
কি পরিমাণে পাওয়ার প্রডিউস করবে সেই পাওয়ারটাকে কন্ট্রোল করে এভিআরটা, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, সো এখন আমরা যদি ওভারঅল যদি এখানে যদি একটু ফাইনালি যদি আমরা একটু বলি যে ফার্স্টে হচ্ছে কি আমাদের রোটরটাকে একটা প্রাইম ওভার দ্বারা ঘোরাতে হবে। সো রোটরটাকে প্রাইম ওভার দ্বারা ঘোরানোর পরে আমরা কি করি, এক্সাইটেশন দেই, এসি এক্সাইটেশন দেই। এসি এক্সাইটেশনটা কি করে যে এটা আবার রেকটিফায়ারের মাধ্যমে ডিসি হয়, ডিসি হয়ে এরপর হচ্ছে আমাদের রোটরটাকে সে এক্সাইটেড করে, রোটর পার্টকে এক্সাইটেড করে। ইভেন রোটর পার্টের যে ম্যাগনেটিক ফিল্ড আর স্ট্যাটরের যে ম্যাগনেটিক ফিল্ড, দুইটার ডিরেকশন হচ্ছে দুই দিকে ভিন্ন ডিরেকশন। সো যে কারণে কি হয়, একে অপরের মধ্যে অর্থাৎ স্ট্যাটরের মধ্যে কি হয়, ভোল্টেজ ইনডিউসড হয়। ইভেন ভোল্টেজ ইনডিউসড হওয়ার পরেই তখন হচ্ছে আমরা কি পাই, আমরা ফাইনালি হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ ভিটি পাই। ঠিক আছে, টার্মিনাল ভোল্টেজটা আমরা হচ্ছে পেয়ে যাই। ওকে, এখানে আমরা ফ্যান দেখতে পাচ্ছি রোটরটাকে কুলিং করার জন্য, রোটর পার্টটাকে। এইখানে আপনারা সেই ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, এখানেও সেই ফ্যানগুলো আছে, যে এক একটা ফ্যানের পাখা আর কি। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটর থেকে কি হয়েছে, টার্মিনাল বের হয়ে গেছে, টার্মিনাল বের হয়েছে। সো এক একটা স্ট্যাটরের দুই পাশ থেকে দুইটা টার্মিনাল বের হয়েছে। ইভেন এই দুইটা টার্মিনাল স্ট্যাটরের যে ফাইনাল যে আউটপুট, সেই ফাইনাল আউটপুটটা হচ্ছে আপনার দেখতে পাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার আর ওয়াই বি নিউট্রাল, অর্থাৎ স্টার কানেক্টেড। একটা জেনারেটর কিন্তু অলওয়েজ টাইম স্টার কানেক্টেড থাকে। ঠিক আছে, স্টার কানেক্টেড থাকে। বাট আমি আসলে ইন্ডাস্ট্রির অবস্থা জানি না, বাট পাওয়ার সেক্টরে যে অল্টারনেটরগুলো ইউজ করা হয় এর হচ্ছে নিউট্রাল পয়েন্টটা যেহেতু দরকার হয় না, সেহেতু এই নিউট্রাল পয়েন্টটাকে গ্রাউন্ড করে দেওয়া হয় এনজিআর এর মাধ্যমে। এনজিআর, নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্টার, অর্থাৎ নিউট্রাল করার আগে এখানে একটা রেজিস্টার ইউজ করা হয়। ঠিক আছে, নিউট্রালটাকে গ্রাউন্ড করে এরপর যে তিনটা ফেজ আছে, এই তিনটা ফেজ হচ্ছে সুইচ গিয়ার রুম, অর্থাৎ সুইচ গিয়ার রুমে যে বাস আছে সেই বাসে কানেক্টেড করে দেওয়া হয়, আর নিউট্রালটা টোটালি গ্রাউন্ড হয়ে যায়। ঠিক আছে, আর এখানে এনজিআরটা কি কাজ করে? দেখেন এখানে আসলে আপনার জেনারেশন সাইডের এটা আসলে এক এক জায়গায় এক এক ধরনের নাম। ঠিক আছে, একটা টোটালি হচ্ছে আপনার নিউট্রালটাকে গ্রাউন্ড করে দিতে পারেন অথবা রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড করে দিতে পারেন। এখানে এনজিআর হচ্ছে জাস্ট এটা হচ্ছে প্রোটেকশনের জন্য আর কি। ঠিক আছে, জেনারেটর প্রোটেকশনের জন্য আপনার এনজিআরটা গ্রাউন্ড করে দেওয়া হয়, যে এখানে যদি কোনো ফল্ট কারেন্ট ক্রিয়েট হয়, যদি কোনো ফল্ট অকার্ড হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এনজিআর দিয়ে সে ফল্ট কারেন্টটা কী হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমি এনজিআর নাম বলতেছি, আসলে এক একটা জায়গায় এক এক ধরনের নাম। ঠিক আছে, সো এগুলো আমরা পাওয়ার সিস্টেমে গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি ধরনের গ্রাউন্ডিংগুলো আছে। কারো কি মনে আছে? 4 না 5 ধরনের গ্রাউন্ডিং করা থাকে। ঠিক আছে, ওকে, সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি একটা অল্টারনেটর ওভারভিউ। এরপরে আপনারা একটু বিস্তারিত একটু আরও পড়বেন, জানবেন। ঠিক আছে, আর আচ্ছা, আর কারো কি জানা আছে কি আসলে ডিসি এক্সাইটেশন কেন করা হয়? একটা ভাই তো কোশ্চেন করেছিল, আমি তো আসলে বলতে পারলাম না। আপনাদের মধ্যে কি কারো জানা আছে? এসি হচ্ছে আমরা কন্ট্রোল থাকে না, ডিসি অনেকটা কন্ট্রোল করতে পারি, তার জন্য মূলত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। ডিসিতে তো ফেস অ্যাঙ্গেল থাকে না, এসিতে তো ফেস অ্যাঙ্গেল থাকে, এটার জন্য নাকি? ওটাও হতে পারে। আচ্ছা ভাই আরেকটা কারণ আছে তো ভাই, যে জি বলেন। এসি তো ভাই ডিরেকশন চেঞ্জ করে, ডিসি তে ডিরেকশন চেঞ্জ হ্যাঁ করে না। হ্যাঁ, এসিতে ডিরেকশন চেঞ্জ করে। অনেক ফ্ল্যাকচুয়েশন হয় আর কি এসিতে। হ্যাঁ হ্যাঁ, লোড ফ্লাকচুয়েশন হয়। জি ভাই, ওটা চেঞ্জ করলে লস বাইরে যাবে ভাই ইয়াতে ভাই। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, ওকে। আচ্ছা আচ্ছা ভাই, জি ওই রোটারে তো ডিসি ভোল্টেজে ফ্লো করতে হয় এক্সাইটিং এর জন্য, হুম। তাহলে সেখানে আমরা সরাসরি ডিসি ভোল্টেজ ফ্লো করলে তো পারি, তো আমরা এসি ভোল্টেজ প্রয়োগ করে আবার সেটাকে ডায়োডের মাধ্যমে চেঞ্জ করার এই বিষয়টা কেন? আচ্ছা দেখেন, এখন আমি আসলে আপনাদের এখানে যে সিস্টেমটা দেখালাম এটা এক ধরনের সিস্টেম, আর এখানে হচ্ছে আপনার ডিসি ভোল্টেজটা যে সরাসরি আপনার প্রয়োগ করবেন। আপনি মনে করেন যে এই স্ট্যাটরে আমরা কি
এক্সাইটেশন স্ট্যাটরে হচ্ছে আপনি কি করতেছেন, এসি দিচ্ছেন, রাইট? জি এখন আপনার কথা যে আপনি এখানে ডিসি দিবেন। জি দেখেন আপনি যদি এই একে যদি ডিসিটা দেন, ঠিক আছে, আপনি যদি এর মানে এক্সাইটেশনের স্ট্যাটর পার্টে যদি ডিসি দেন, বাট সে যখন হচ্ছে রোটরটাকে যখন সে এক্সাইটেড করবে তখন কি অটোমেটিক্যালি সে কিন্তু এসি হয়ে যাবে? এসি হয়ে যাবে। বুঝতে পারছেন? অটোমেটিকই সে কিন্তু এসি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ইভেন হ্যাঁ সে যেহেতু এসি হয়ে যাচ্ছে, সেহেতু আমরা কি করতেছি যে একে রেকটিফায়ারের মাধ্যমে, এখন যদি মনে করেন যে আপনি যদি সরাসরি যদি রোটরটাকে কানেক্টেড করতে পারতেন, সরাসরি যদি রোটর পার্টটাকে এক্সাইটেশন, মানে এখানে তো আমি তো আর সরাসরি তো আর কানেক্টেড করতে পারতেছি না যে তার দিয়ে আমি সরাসরি রোটরটাকে আমি কানেক্টেড করে দিচ্ছি। জাস্ট এটা তো একটা রোটরটা তো আমার ঘুরতে থাকতেছে। এখন আমি যদি তার দিয়ে কানেক্টেড করে দেই তাহলে কি পুরো তার কি খালি ঘুরতেই থাকবে নাকি? অবশ্যই অবশ্যই। সো এইটার আসলে ওভারকামের জন্যই আর কি এরকম একটা সিস্টেম করা হয়েছে। জি ভাই বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, সো আমাদের আসলে এখান থেকে আমাদের কোন জিনিসগুলো লাগবে আমাদের ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? আমাদের ম্যাথের ক্ষেত্রে টোটালি লাগবে হচ্ছে যে আপনার স্ট্যাটরটা কি কানেক্টেড, জেনারেটর স্ট্যাটরটা কি কানেক্টেড থাকে, স্টার কানেক্টেড। একটু আগে বললাম যে স্টার কানেক্টেড থাকে কিন্তু। সো এই স্টার কানেক্টেডটা আমাদের লাগবে এখানে, আমরা ম্যাথের ক্ষেত্রে যে বিষয়গুলো লাগবে স্টার কানেক্টেড। আদারওয়াইজ আপনি ছোট মানে ভাইবা রিলেটেড কোশ্চেন যে একটা অল্টারনেটর কিভাবে কাজ করে, ঠিক আছে, একটা অল্টারনেটর আসলে রেকটিফায়ারটা কেন ইউজ করা হয়, এক্সাইটারটা কেন ইউজ করা হয়, এভিআর কেন ইউজ করে, এভিআর কিভাবে কাজ করে, ঠিক আছে? সো আপনারা যারা ফ্রেশার, ঠিক আছে, সো তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ভাইবার জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমরা একটু তাহলে আমরা তো এখানে অলরেডি হচ্ছে আমরা হচ্ছে এখানে এক্সাইটেশন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখেছি। ইভেন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা ইজি পেয়েছি, যেহেতু ইজি থেকে আমাদের হচ্ছে ভোল্টেজটা প্রডিউস হচ্ছে, তাহলে ইজিটা বড় আর আমাদের ভিটি টার্মিনাল ভোল্টেজটা তাহলে কি ছোট। এটা হচ্ছে কার ক্ষেত্রে? এটা হচ্ছে অল্টারনেটরের ক্ষেত্রে। আর আমরা যখন সিনকোনাস মোটর দেখেছিলাম তখন তার টার্মিনাল ভোল্টেজটা বড় ছিল আর ইবিটা ছোট ছিল, রাইট? এটা হচ্ছে সিনকোনাস মোটরের ক্ষেত্রে, ঠিক আছে? সো এখন যদি অল্টারনেটর বা সিনকোনাস মোটরের মধ্যে পার্থক্য বলে তাহলে অলরেডি কিন্তু আমরা একটা পার্থক্য পেয়ে গেছি যে সিনকোনাস মোটরে হচ্ছে ভিটিটা ইবি থেকে বড় হয়, বাট অল্টারনেটরের ক্ষেত্রে ভিটিটা ইজি থেকে ছোট হয়। একটা পার্থক্য গেল। এরপর দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে যে একটা সিনকোনাস মোটর হচ্ছে কি করে, মানে একটা সিনকোনাস মোটরটা হচ্ছে ভোল্টেজ গ্রহণ করে অর্থাৎ পাওয়ার গ্রহণ করে, আর একটা অল্টারনেটর হচ্ছে কি পাওয়ার প্রডিউস করে, রাইট? একটা অল্টারনেটরে এভিআর ইউজ করা হয়, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ইউজ করা হয়, বাট সিনকোনাসে এভিআর ইউজ করা হয় না, ঠিক আছে? সো এরকম আপনারা চাইলে অনেকগুলো পার্থক্য আপনারা বানায় লিখতে পারেন, সমস্যা নেই। এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যদি আবার একটু ড্র করি, এটা হচ্ছে আমাদের ইজি ছিল, এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এখানে ইন্ডাকটেন্স, এখানে হচ্ছে আমাদের লোড বা ভিটি, যাই বলেন না কেন, লোড বা ভিটি প্লাস মাইনাস, ওকে? এখানে হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশনটা এদিকে আই এ, এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে জে এক্স এ, ওকে? সো এখন আমরা বরাবর কি করব, আমরা হচ্ছে লুপ চালাবো যেহেতু কারেন্টের ডিরেকশনটা এই দিকে। সো আমরা ইজি পার ফেজ সেই সিনক্রোনাস মোটরের গত ক্লাসের মতো ভিটি পার ফেজে কিন্তু হবে। আমরা সিনক্রোনাস মোটরের প্রতিটা এলিমেন্ট আমরা পার ফেজে করেছিলাম, এটাও আমাদের পার ফেজে হবে, প্লাস আই এ অ্যাঙ্গেল প্লাস মাইনাস কি কস ইনভার্স ফাই, রাইট? ইন্টু আর এ প্লাস জে এক্স এ, ওকে? এইটা হচ্ছে আমাদের অল্টারনেটরের মাদার ফর্মুলা,
ঠিক আছে। আর আমরা গত ক্লাসে যে আমরা জেনারেটর পড়ে সিনক্রোনাস মোটর পড়েছিলাম, এটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের ফর্মুলা। আর গত ক্লাসে যে আমরা সিনক্রোনাস মোটর পড়েছিলাম, মোটরের ফর্মুলাটা কি ছিল? ভিটি পার ফেজ মাইনাস ছিল এখানে, রাইট? এই এহসান ভাই, মাইনাস ছিল না? মাইনাস IA ইনটু RA প্লাস JXS। ওকে, সো ফর্মুলার পার্থক্যগুলো একটু বুঝেন। সো দেখেন, এখন আরও কিছু জিনিস আপনাকে বুঝতে হবে বা জানতে হবে, ঠিক আছে? ইভেন আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইজি, ওখানে তো ইবি ছিল, ইজি পার ফেজ মডুলাস অফ অ্যাঙ্গেল, সরি মডুলাস অফ অ্যাঙ্গেল প্লাস মাইনাস কি ডেল, ডেলটা কি অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলের কয় ধরনের নাম আছে? 3 ধরনের। একটা হচ্ছে লোড অ্যাঙ্গেল, একটা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে কি পাওয়ার অ্যাঙ্গেল, রাইট? পাওয়ার অ্যাঙ্গেল। ওকে, এখন আপনারা গত ক্লাসে খেয়াল করছেন কিনা আমি জানি না, বাট আজকে আমি সে বিষয়টা বলতেছি। সিনক্রোনাস মোটরে আপনারা হয়তো অবজারভেশন করছেন কিনা আমি বুঝতেছি না। দেখেন, এখানে যদি ডেলের ভ্যালু অর্থাৎ ডেল অ্যাঙ্গেল যদি পজিটিভ আসে তাহলে সেটা কি, আর নেগেটিভ হলে কি? আপনি এই ডেলের ভ্যালু দেখেও আপনি অবজারভেশন করতে পারবেন যে এটা অল্টারনেটর না এটা সিনক্রোনাস মোটর। আমার কথা বুঝতে পারছেন? বুঝি না ভাই, আবার একটু বোঝাবেন? দেখেন, আমাদের ডেলের একটা ভ্যালু আসবে, ঠিক আছে? ডেলের ভ্যালু দেখে, ডেলের হচ্ছে বিভিন্ন নাম আছে, লোড অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল, পাওয়ার অ্যাঙ্গেল। এখন লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল মনে করেন যে আপনার -36.86 ডিগ্রি আসলো, তাহলে এটা কি মোটর না অল্টারনেটর? মোটর। এটা তখন হচ্ছে মোটর হবে, এটাই বোঝাচ্ছিলাম আর কি। আর যদি পজিটিভ আসে, প্লাস আসে, তাহলে সেটা অল্টারনেটর। ওকে, এটাই বলতে চাচ্ছিলাম। ক্লিয়ার? ওকে, জি ভাই। সো চলেন আমরা একটা ম্যাথ ক্যালকুলেশন করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের কিন্তু ফর্মুলাই একটাই, ঠিক আছে? ফর্মুলাই একটাই। এরপরে ইন ফিউচারে যদি আর কোনো ফর্মুলা দরকার হয় আমরা সেগুলো দেখব। ক্লিয়ার? ওকে, ভাই এখানে ইজি লেস দেন দিয়েছেন, ইজি পার ফেজ এটা এটা জি না না, জি, লেস জি। দেন না, লেস দেন না, ওটা হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা জি। সো দেখেন, আপনারা একটু এই ফর্মুলাটা একটু দেখেন, আমি ম্যাথে চলে যাব, ঠিক আছে? আমি একটা ম্যাথ আপনাদের গ্রুপে একটু আমি শেয়ার করে দিচ্ছি। এই ম্যাথটা আমরা সলিউশন করব। আমি সার্কিটটা সহই নেই। এটা কি ঘোরানো যাবে? হ্যাঁ, ঘোরানো যায়। ওকে, আচ্ছা, ম্যাথটা কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাইলে একটু আমাকে কাইন্ডলি বলেন যে আপনারা ওভারঅল পড়তে পারতেছেন, ঠিক আছে? দেখা যাচ্ছে ভাই। ওকে, সো জি ভাই দেখ। আপনি এখানে দেখেন, এখানে বলছে 11 কেভি 50 হার্টজ, 11 কেভি 50 হার্টজ ওয়াই কানেক্টেড 4 পোল সিনক্রোনাস জেনারেটর, 4 পোল সিনক্রোনাস জেনারেটর, দ্যাট মিন্স alternator has a per phase synchronous reactance। so synchronous reactance কিন্তু পার ফেজে দেওয়া আছে, ঠিক আছে? পার ফেজে রিঅ্যাকট্যান্সটা কত দেওয়া আছে? 1.2। সো এই যে আমরা চিত্র আঁকাইছি, একটা সিনক্রোনাস জেনারেটরের চিত্র আঁকাইছি,
চিত্র আঁকায় আমরা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে রিঅ্যাকট্যান্সের জায়গায় পার ফেজ রিঅ্যাকট্যান্সটা দিয়েছি। এরপরে আমাদের যে এখানে 11 কেবি যে ভোল্টেজটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। সো যেহেতু এখানে রিঅ্যাকট্যান্সটা পার ফেজে দেওয়া আছে, সো সেহেতু আমরা কি করলাম, এখানে 11 কেবিটাকেও পার ফেজে দিলাম। সো এটা যেহেতু ওয়াই কানেক্টেড, আমরা জানি কি ওয়াই কানেক্টেডে কি হয়, যে ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু কি লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই √3। সো আমাদের এখানে 11 কেবি লাইন ভোল্টেজ ছিল, সেই লাইন ভোল্টেজটাকে আমি √3 দ্বারা ভাগ করে আমি পার ফেজে নিয়ে এসেছি। ক্লিয়ার? আর ওয়াই কানেক্টেডে কি হয়, ফেজ কারেন্ট ইকুয়াল টু লাইন কারেন্ট, রাইট? ওকে, সো এখানের আশা করি এখানে যে আমি টার্মিনাল ভোল্টেজ 11 কেভি ডিভাইডেড বাই √3 লিখেছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কেউ না বোঝেন জিজ্ঞেস করতে পারেন। ওকে, ইভেন রিঅ্যাকট্যান্স পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি বলছে, ইট ফুল লোড আর্মেচার কারেন্ট ইজ ফুল লোড আর্মেচার কারেন্ট। দ্যাট মিনস আমাদের এখানে যে আই এটা থাকে এটা হচ্ছে আমাদের আই এ কত এম্পিয়ার, কত আই এটা হচ্ছে 60 এম্পিয়ার। আমি এখানে 60 এম্পিয়ার লিখছি, প্লাস হচ্ছে 60 এম্পিয়ার কি ল্যাগিং বলছে, কারেন্ট ল্যাগিং। দ্যাট মিনস হচ্ছে সেটা কি অ্যাঙ্গেলটা কি হবে, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস, ওকে ফাইন। সো মাইনাস দিছি। এখন অনেকেই আমাকে কোশ্চেন করে, ভাই এখানে আপনার 36.87 কোথায় পাইছেন? দেখেন আপনার এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8। সো পাওয়ার ফ্যাক্টর পিএফ মানে কি কস থিটা, এই কস থিটাটা কত দেওয়া আছে 0.8। তাহলে আপনার থিটা সমান সমান কি হবে, কস ইনভার্স 0.8। সো দেখেন আপনি থিটা সমান সমান 36.87 পাচ্ছেন। আর এখানে প্লাস মাইনাস কোথা থেকে হবে, যেখানে আমি মাইনাস কেন দিছি, কারণ এখানে ল্যাগিং এর কথা বলছে। সো যে কারণে মাইনাস, যদি লিডিং বলতো তাহলে প্লাস। ওকে ওকে, সো আশা করি কারেন্ট পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে ডিটারমাইন দ্য টর্ক অ্যাঙ্গেল। ব্রাদার, ডিটারমাইন দ্য টর্ক অ্যাঙ্গেল, আপনাকে টর্ক অ্যাঙ্গেল বের করতে বলছে। সো টর্ক অ্যাঙ্গেলটা আসলে কোথায় থাকে, আমরা কিন্তু অলরেডি জানি যে টর্ক অ্যাঙ্গেলটা কোথায় থাকে, অর্থাৎ আপনার ইজির যে অ্যাঙ্গেলটা, সেই ইজির অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের টর্ক অ্যাঙ্গেল। সো আমি এখানে কিন্তু অলরেডি আপনাদের ইকুয়েশনে কিন্তু আমি লিখে দিয়েছিলাম এখানে, এই যে ইজির এইখানে ইজির যে অ্যাঙ্গেলটা, সেই ইজির অ্যাঙ্গেলটাই হচ্ছে আপনার ইজির সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার টর্ক অ্যাঙ্গেল। ওকে, সো দেখেন আমরা এখানে কিন্তু আমি কিন্তু এনএস টেনএসও বের করছি, যাই হোক, বাট এখানে আপনাদের শুধু দেখার জন্য যে এনএসটা বের করছি, বাট এটা কিন্তু আমাদের আপাতত লাগতেছে না আলটিমেটলি, তাই না? ওকে, সো দেখেন, সো আমাদের ইজির সাথে যেহেতু টর্ক অ্যাঙ্গেল থাকে, তাহলে আমাকে ইজি বের করতে হবে। ইজি পার ফেজের ফর্মুলা কিন্তু ইজি পার ফেজ ইকুয়ালস টু কি ভিটি পার ফেজ, অলরেডি ভিটিও কিন্তু আমরা পার ফেজে কনভার্ট করে নিছি, প্লাস আই এ ইন্টু কি হবে, আই এ ইন্টু আর এ প্লাস জে এক্স এ, তাই না? দেখেন আমাদের এখানে কি আর এ আছে, এই ম্যাথে কি আর এর ভ্যালু দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া নাই, তার মানে আর এ সমান সমান কি 0। ওকে, সো দেখেন একটু বোঝার চেষ্টা করেন, ভিটি পার ফেজ প্লাস আই এটা হচ্ছে কি আর এর সাথে গুণ হবে, যোগ হচ্ছে জে এক্স আই এ, ঠিক আছে? অর্থাৎ এই আই এ দ্বারা আমি ভিতরে গুণ করে দিলাম। ওকে, আপনাদের একটু বিস্তারিত বোঝার জন্য আর কি, অনেকে আসলে বোঝে না শর্টকাটে মারলে। সো এখানে কি আর এ সমান সমান যেহেতু 0, তাহলে আমার এই পার্টটা টোটালি কি হয়ে যাবে, 0। ওকে, সো আমার ফাইনালি কি থাকতেছে, ভিটি পার ফেজ প্লাস হচ্ছে আই এ ইন্টু কি জে এক্স এ। ওকে, সো দেখেন আপনার ভিটি পার ফেজ কত দেওয়া আছে, ভিটি পার ফেজ কত দেওয়া আছে 11 কেভি 11/√3 বাই √3। এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, সো দ্যাট মিন 0, অ্যাঙ্গেলটা আমরা দিয়ে দিচ্ছি কি 0। ক্লিয়ার? ওকে, প্লাস
আই এটা কত 60, অ্যাঙ্গেল কত মাইনাস -17.86 3.87 ওকে ইনটু জে কত 1.2 রাইট 1.2 না এক্সএস এর ভ্যালু 1.2 জি ভাই ওকে সো আপনি এখানে ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করেন তাহলে আই হোপ দেখেন একটা জিনিস একটু বলে দেই একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন এগুলো কিন্তু আপনি এমনিতেই কিন্তু আপনি ম্যাথ কিন্তু এখানে যে ডিটারমাইন দ্য টর্ক অ্যাঙ্গেল আমি টর্ক অ্যাঙ্গেল বের করতে পারবো সমস্যা নাই বাট একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আপনার না এখানে বলছে যে কারেন্টটা ল্যাগিং মানে কারেন্টটা মাইনাস বাদ বাকি ভোল্টেজ বলেন এই যে এখানে ভিটি বলেন বা এখানে ইজি বলেন ভিটি বা ইজি তাহলে কি আসবে এগুলোর অ্যাঙ্গেল কি আসবে প্লাস আসবে না মাইনাস আসবে আপনি কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস পাইছেন বাট ইজি বা ভিটি এগুলো কি আসবে এগুলো প্লাস আসবে কারণ কারেন্ট যেটা থাকে ঠিক তার বিপরীত অ্যাঙ্গেলগুলো আপনার ইজি বলেন ভিটি বলেন আর এ বলেন বা জেএক্স বলেন বা আপনি অ্যাপারেন্ট পাওয়ার বলেন বা রিয়েল পাওয়ার বলেন বা রিঅ্যাক্টিভ পাওয়ার বলেন বা আপনি ইম্পিডেন্স বলেন সবগুলোর অ্যাঙ্গেল কি তার বিপরীত আসবে সো তাহলে আমরা এখানে কল্পনা করতে পারতেছি যে আমাদের যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটা কি আসবে পজিটিভ আসবে নাকি দেখেন ক্যালকুলেটর করে এটা আসছে কিনা তাহলে টর্ক অ্যাঙ্গেল কোনটা 0.51 হ্যাঁ এই যে আমি কিন্তু টর্ক অ্যাঙ্গেলে কিন্তু এরকম ভাবে লিখেছিলাম টাউ সো দেখেন তো এইটা হচ্ছে আমাদের ইজি আর এইটা হচ্ছে আমাদের সেই টর্ক অ্যাঙ্গেল টাউ তো আমরা লিখতে পারি সুতরাং ম্যাথ কি কঠিন না সহজ স্ক্রিন তো গেছে না আপনার নেটওয়ার্কের সমস্যা আপনার চলে গেছে টর্ক অ্যাঙ্গেল 0.51 তাহলে বলেন তো এটা মোটর না অল্টারনেটর অল্টারনেটর ক্লিয়ার জি ভাই হ্যাঁ আবার ভিউ করলে ভালো হয় কি আবার ভিউ করব ম্যাথটা ওভারভিউ দিতে বলতেছি ওভারভিউ হচ্ছে ভাই পুরো ম্যাথটা ওভারভিউ আচ্ছা কেউ একজন একটু ওভারভিউ দেন এহসান ভাই একটু ওভারভিউ দেন এই আমাদের এখানে প্রথমে বলা আছে যে একটা 11 কেভিএ 50 হার্টজ ওয়াই কানেক্টেড মানে প্রশ্নটা দেওয়া আছে আর কি এখান থেকে আমাদের ইজিটা বের করতে বলছে এখন যেহেতু আমাদের ওয়াই কানেকশন আমরা এখানে ইজি বের করতে বলা নাই এখানে টর্ক অ্যাঙ্গেল বের করতে বলছে আচ্ছা টর্ক অ্যাঙ্গেল বের করতে বলছে এখন যেহেতু আমার এখানে বলে আছে প্রশ্নে যে এই পুরো সিস্টেমটা ওয়াই কানেক্টেড এন্ড ওয়াই কানেক্টেডে আমরা জানি যে আমাদের ফেজ ভোল্টেজটা ভিএল বাই √3 মানে লাইন ভোল্টেজ বাই √3 হয় এখানে আমাদের যে 11 কেভিটা আছে সেটা আমরা 11 কেভি কে আমরা √3 দিয়ে ভাগ করে ভোল্টেজটা বের করেছি গুড এরপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কারেন্টের মান মানে এখানে দেওয়াই আছে যে আমাদের আর্মেচার কারেন্ট মানে আই এর মান হচ্ছে 60 এম্পিয়ার এবং এর সাথে দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.8 তাহলে 60 এম্পিয়ারের সাথে পাওয়ার ফ্যাক্টর যদি আমি থিটাতে নেই তাহলে সেটা আসছে 36.87 ডিগ্রি আর যেহেতু এখানে ল্যাগিং বলা আছে আমরা জানি কারেন্ট ল্যাগিং মানে হচ্ছে সেটা মাইনাস এই কারণে 36.87 আগে এটা মাইনাস হবে সেভাবে আমরা কারেন্টটা পেয়ে যাই আমাদের কোশ্চেনে হচ্ছে এক্সেস অর্থাৎ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা দেওয়া আছে আর আর এর যেহেতু ভ্যালু দেওয়া নেই তাহলে আর এর ভ্যালু আমরা 0 বসাবো তাহলে এখানে সবকিছু ইনপুট দিয়ে দিলে আমাদের ইজির একটা ভ্যালু আসে ইজির সাথে যে অ্যাঙ্গেলটা বের হয় সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের টর্ক অ্যাঙ্গেল আর টর্ক অ্যাঙ্গেল এখানে পজিটিভ যেহেতু তাহলে সেটা আসলে একটা অল্টারনেটিভ ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে আর কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথটা নিয়ে নেই আচ্ছা ঠিক আছে সো আমরা এখন একটু জে চ্যাপম্যানের বইতে চলে যাব সো জে চ্যাপম্যানের বইতে যাওয়ার আগে আসলে আমরা একটু আরও দু একটা জিনিস আমাদেরকে একটু জেনে নিতে হবে যেমন একটা হচ্ছে আপনার
সিনক্রোনাস স্পিড, সরি সিনক্রোনাস স্পিড না, সিনক্রোনাস ইম্পিডেন্স। সিনক্রোনাস ইম্পিডেন্স যাকে হচ্ছে প্রকাশ করা হয় জেডএস দ্বারা। জেডএস মানে কি? জেডএস মানে হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স। সো জেডএস পার ফেজ, জেডএস পার ফেজ ইকুয়ালস টু ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ divided by short circuit voltage per phase. Okay, so a equation গেল synchronous impedance ZS. so ZS সমান সমান হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট ভোল্টেজ পার ফেজ। এরপরেও শর্ট সার্কিট কারেন্ট হবে না? সরি শর্ট সার্কিট কারেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। শর্ট সার্কিট কারেন্ট, থ্যাংক ইউ ভাইয়া। শর্ট সার্কিট কারেন্ট পার ফেজ। ওকে, আচ্ছা। সো জেডএস অর্থাৎ সিনক্রোনাস ইম্পিডেন্স জেডএস সমান সমান আমরা জানি আর এ, অলরেডি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে যেটা দেখে এসেছি, জে এক্সএস। ওকে, এরপরেও আমরা যদি এখান থেকে এক্সএস বের করতে চাই, এক্সএস বের করারও আরও কিছু ফর্মুলা আছে, যেমন জেডএস স্কোয়ার মাইনাস হচ্ছে আর এ, যেগুলো আসলে আমরা ছোটোবেলায় পড়ে এসেছি এই দুইটা ইকুয়েশন। ঠিক আছে, ওকে। সো আমাদের এখন একটা অ্যাডভান্স ইকুয়েশন এটা আমাদের সাথে যুক্ত হলো। ক্লিয়ার? ওকে, এরপরে আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন, পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন, যাকে প্রকাশ করা হয় পার্সেন্টেজ অফ ভিআর দ্বারা, পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনস। সো এইটা ইকুয়াল টু ইজি পার ফেজ মাইনাস হচ্ছে ভিটি পার ফেজ ডিভাইডেড বাই ভিটি পার ফেজ ইন্টু 100%। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনস বের করার হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে ওকে, আই হোপ সবাই এই দুইটা ফর্মুলা আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা চলেন একটু ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর চ্যাপ্টার 5 আমরা দেখতে পাচ্ছি। চ্যাপ্টার 5 যাদের এডিশন কম বেশি আছে হয়তো তাদের সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর চ্যাপ্টার 4-এ আছে, কারোর হয়তো চ্যাপ্টার 6-এ আছে। সো সিনক্রোনাস জেনারেটর কনস্ট্রাকশন, সো কনস্ট্রাকশনটা একটু পড়ে নেবেন নিজের মতো করে কনস্ট্রাকশনটা। ঠিক আছে, কনস্ট্রাকশনটা একটু পড়ে নেবেন, এটা কিভাবে তৈরি। ঠিক আছে, এখানে সেই বিষয় আশয়গুলো এখানে বলছে আর কি। ক্লিয়ার? ওকে, সো এই যে দেখেন পোল, এক একটা পোল এই যে এক একটা পোল। ঠিক আছে, এক একটা পোল, এই যে একটা সাউথ পোল, একটা নর্থ পোল, সাউথ পোল নর্থ পোল, সাউথ পোল নর্থ পোল। ওকে, আচ্ছা। সো এখানে আমরা সেই রোটরটাকে দেখতে পাচ্ছি, রোটরের অসংখ্য পোল আছে, এটা বেশ 32 পোলের মেবি মেশিন, এটা 32 পোলের। ঠিক আছে, ইভেন আমরা যে চিত্রটা দেখলাম এক্সাইটেশনের, যে আমি একটা চিত্র অনলাইন থেকে দেখাইছি, এই সেই চিত্রটা, বাট আমার মনে হয় না এখান থেকে আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো অনেক সময় পার্মানেন্ট ম্যাগনেট দ্বারা হচ্ছে আপনাকে রোটরটাকে এক্সাইটেড করা হয়, পার্মানেন্ট ম্যাগনেট দ্বারা, অর্থাৎ সেখানে পার্মানেন্টভাবে ম্যাগনেট থাকে, চুম্বক থাকে, যেখানে অটোমেটিক্যালি হচ্ছে আপনার ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়ে থাকেই। ঠিক আছে, সো যে পার্মানেন্ট যে ম্যাগনেটটা ইউজ করা হয়, সেই পার্মানেন্ট ম্যাগনেটটা ইউজ করলে তাকে বলা হয় হচ্ছে পাইলট এক্সাইটার বা পাইলট ফিল্ড এক্সাইটার। ঠিক আছে, আর নর্মালি এই যে বাইরে থেকে যে আপনার এক্সাইটারগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার কি শান্ট এক্সাইটার, এরপরে হচ্ছে লং শান্ট এক্সাইটার, এরকমভাবে বলে আর কি। ওকে, আচ্ছা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিড অফ রোটেশন অফ সিনক্রোনাস জেনারেটর। সিনক্রোনাস জেনারেটরের স্পিডের যে ইকুয়েশন এনএস ইকুয়াল হচ্ছে 120 এফ ডিভাইডেড বাই পি, সেই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি পড়েছি। সো যে কারণে আসলে এখান থেকে আমরা দেখিনি। দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিনক্রোনাস জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিটটাও কিন্তু অলরেডি আমরা দেখে এসেছি বা দেখলাম। ঠিক আছে,
ওকে, সো এরপরেও আপনারা একটু এখানে একটু কাইন্ডলি একটু পড়বেন, পড়লে আপনাদের জন্য একটু ভালো হবে। ঠিক আছে, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে বিষয় আশয়গুলো ওনারা বলছে, আমি এখানে ওখানে ইজি দ্বারা প্রকাশ করেছি, বাট ওনারা এখানে ই এ দ্বারা প্রকাশ করেছে, এটাই পার্থক্য। আচ্ছা, সো এখানে হচ্ছে বিএস বা বি আর কিভাবে ক্রিয়েট হয়, ঠিক আছে। সো এখানে হচ্ছে এইগুলো দেখাইছে আর কি, এগুলো জানার বা দেখার দরকার নেই। সো এই হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আমি আসলে ড্র করেছিলাম, যেহেতু 3 ফেজ একটা অল্টারনেটর, সো ওরা 3 ফেজের আঁকাইছে। আর এই হচ্ছে সেই আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চ, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো আমি বলেছি যে একটা মেশিন হচ্ছে ওয়াই কানেক্টেড থাকে, সো এখানে ওনারা সেই ওয়াই কানেক্টেড করে দেখাইছে। এটা হচ্ছে ডেল্টা কানেকশন করেও দেখাইছে, বাট আদৌ আমাদের ডেল্টা কানেকশন হয় না, টোটালি হচ্ছে ওয়াই কানেকশন হয়ে থাকে। ঠিক আছে, ওকে। দ্য ফেজর ডায়াগ্রাম অফ সিনক্রোনাস জেনারেটর, আমাদের ফেজর ডায়াগ্রামের দরকার নেই। এরপরে হচ্ছে আমরা মেজারিং সিনক্রোনাস জেনারেটর মডেল প্যারামিটারস, এটাও দরকার নেই আমাদের। ওকে, সো আমরা ম্যাথে চলে এসেছি, আমরা একটু ম্যাথটা দেখব, দেখে আমরা একটু ম্যাথটা ক্যালকুলেশন করার একটু চেষ্টা করব যে আমরা আসলে পারি কিনা ম্যাথগুলো ক্যালকুলেশন করতে। সো এই হচ্ছে সেই ম্যাথটা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে যে একটা 20 কেভিএ একটা অল্টারনেটর। সো আমরা জানি অল্টারনেটরকে কেভিএ দ্বারা প্রকাশ করে, বাট গত ক্লাসে যে সিনক্রোনাস মোটর পড়েছিলাম তাকে কিলোওয়াট দ্বারা প্রকাশ করে। ওকে, সো এখন অনেকেই অনেক ধরনের কোশ্চেন করে থাকে যে আসলে একটা জেনারেটরকে কেন কেভিএতে প্রকাশ করা হয়, আর একটা মোটরকে কেন কিলোওয়াটে প্রকাশ করা হয়, বা একটা ট্রান্সফরমারকে কেন কেভিএ রেটিংয়ে লেখা হয়, বা একটা মোটরকে কেন কিলোওয়াটে লেখা হয়। ঠিক আছে, সো এই বিষয়ে বিভিন্ন কোশ্চেন আছে, বিভিন্ন অ্যান্সার আছে, যেগুলো আপনাদের জানা জরুরি অ্যাজ এ ত্রিপলি স্টুডেন্ট হিসাবে, সো আপনারা একটু জেনে নিন। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 20 কেভিএ একটা জেনারেটর। ঠিক আছে, 20 কেভিএ জেনারেটর, দ্যাট মিনস একে আমরা যদি একটু চিত্র ড্র করি, সো আমাদের এখানে ছিল হচ্ছে ইজি ছিল এখানে আমাদের, এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্স, আর এখানে হচ্ছে আমাদের সেই ভিটি, অর্থাৎ লোড পয়েন্ট এটা আমাদের। ওকে, ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিটিটা হচ্ছে কত ভোল্ট, ভিটিটা হচ্ছে আমাদের 400 ভোল্ট ভিটি, ও একটা ওয়াই কানেক্টেড জেনারেটর। এখানে হচ্ছে ফিল্ড কারেন্ট দেওয়া আছে, অর্থাৎ এখানে যে এক্সাইটেশনের যে এক্সাইটেশন কারেন্ট দেওয়া আছে, ফিল্ড কারেন্ট, এইখানে সেই ফিল্ড কারেন্ট হচ্ছে 5 এম্পিয়ার, আমরা দেখতে পাচ্ছি যে 5 এম্পিয়ার ফিল্ড কারেন্ট দেওয়া আছে। ওকে, ওকে, আপাতত আমরা এতটুকুই দেখি বা জানি, এরপরে হচ্ছে আমরা দেখি আসলে এখানে কি চেয়েছে আসলে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের ইজি ছিল, এটা হচ্ছে আমাদের ইজি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইজি, এটা হচ্ছে আমাদের ভিটি হচ্ছে আমাদের 480 ভোল্ট আমাদের ভিটি। ওকে, সো আমাদের 480 ভোল্ট আমরা লিখলাম। এখন প্রথম 1 নম্বরে যেটা বলছে যে টার্মিনাল ভোল্টেজ ওসি মানে কি, ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ ভিটি মানে টার্মিনাল ভোল্টেজ, ওসি মানে ওপেন সার্কিট, অ্যাট দ্য রেটেড ফিল্ড কারেন্ট ওয়াজ মেজার্ড কত, টু বি 400 কত, 440 ভোল্ট, সরি 540 ভোল্ট ভাই, 540 ভোল্ট। ওকে, ফাইন, ঠিক আছে, 540 ভোল্ট। ওকে, এরপরে বলছে যে আইএল
অর্থাৎ লাইন কারেন্ট শর্ট সার্কিট অ্যাট দ্য রেটেড ফিল্ড কারেন্ট ওয়াজ ফাউন্ড কত 300 এম্পিয়ার। 300 এম্পিয়ার। ঠিক আছে, এরপরে কি বলছে, হোয়েন এ ডিসি ভোল্টেজ অফ 110 ভোল্ট অর্থাৎ 10 ভোল্ট ডিসি ভোল্টেজ ওয়াজ অ্যাপ্লাইড টু টার্মিনালস, দুইটা টার্মিনালে কিন্তু 110 ভোল্ট ডিসি ভোল্ট অ্যাপ্লাই করেছে, টু টার্মিনালস, এ কারেন্ট অফ 25 অ্যাম্পিয়ার ওয়াজ মেজার্ড। অর্থাৎ যখন দুইটা টার্মিনালে, আমরা কিন্তু তিনটা টার্মিনাল দেখে এসেছি চিত্র একটু আগে আপনার এই জে চ্যাপম্যানের, বাট এখানে আমি কয়টা টার্মিনাল আঁকাইছি, একটা টার্মিনালের ছবি আঁকাইছি। ঠিক আছে, বুঝেন বিষয়গুলো। এখন আসলে আমাদের ম্যাথে বের করতে বলছে কি, আমি কি ম্যাথটা ফুলটা কাটি নাই নাকি, না ফুলটা নিয়ে আসতে পারি নাই, সরি, আমি একটু ফুলটাই নিয়ে যাচ্ছি। দেখেন এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর্মেচার রেজিস্ট্যান্স, আপনাকে এই আর্মেচার রেজিস্ট্যান্সটা বের করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর্মেচার রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেট সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ আপনাকে জেএক্সএস বের করতে বলছে। ইন ওহমস উড বি ইউজড ইন জেনারেটর মডেল অ্যাট দ্য রেটেড কন্ডিশন। ঠিক আছে, দ্যাট মিন্স আমাকে ফাইনালি আমাকে বের করতে হবে আর এ আর হচ্ছে জেএক্সএস। ঠিক আছে, সো দেখেন আমি যদি এখানে জেডএসটা বের করি, আমার জেডএস বের করার যথেষ্ট পরিমাণে ডাটা আছে, কারণ এখানে আমার ভিটি ওপেন সার্কিট ভোল্টেজ, আমি একটু আগে ফর্মুলা লিখে এসেছি যে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। দেখেন আপনার এখানে শর্ট সার্কিট কারেন্টটাও দেওয়া আছে কিনা বলেন তো। জি ভাই। ইভেন আপনার ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া আছে। আমার জেনারেটরটা কি কোন কানেক্টেড, ওয়াই কানেক্টেড। সো আমার ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ তাহলে কত হবে, ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ, এখানে ভোল্টেজটা ওপেন সার্কিট ভোল্টেজ কত দেওয়া আছে, 540। এটা কিন্তু লাইন ভোল্টেজ, একে কিসে ফেজ ভোল্টেজে কনভার্ট করতে হবে, কারণ ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ। তাহলে যেহেতু এটা ওয়াই কানেক্টেড, সো √3 দ্বারা ভাগ হবে, √3 দ্বারা ভাগ করলাম। ওকে, এরপরে ডিভাইডেড বাই ওপেন সার্কিট কারেন্ট পার ফেজ। সো আপনার এখানে ওপেন সার্কিট কারেন্ট কত দেওয়া আছে, শর্ট সার্কিট কারেন্ট ভাই, শর্ট সার্কিট কারেন্ট পার ফেজ। সো এখানে শর্ট সার্কিট কারেন্ট কত দেওয়া আছে, 300 এম্পিয়ার। সো এটা তো লাইন কারেন্ট, ফেজ কারেন্ট কত হবে, ফেজ কারেন্টের ভাগ ভাইয়া 300 হবে। 300 হবে ভাই। কেন 300 হবে, ওয়াই কানেক্টেড। হ্যাঁ, ওয়াই কানেক্টেডে কি থাকে, লাইন কারেন্ট আর লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম। ওকে ওকে, সো আপনার এখানে জেডএসটা কত হয়, 0.92 ভাই। আমার এখানে তো এটা লেখা আছে, এই বাচ্চা কাজে কান্না করে কার, 1.04। হ্যাঁ 1.04, থ্যাংক ইউ, 1.04। ওকে ফাইন, সো আমি এখানে জেডএসটা পাইলাম ব্রাদার। এখন আমাকে আর এ জেএক্স বের করতে হবে। সো দেখেন একটা জিনিস আপনাকে একটু খেয়াল করতে হবে বা একটু বুঝতে হলে কিছু আসলে টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। আচ্ছা, আমি কি শুধু জেড দ্বারা কি এই আর এ আর জেএক্স এর ভ্যালু বের করতে পারবো? আপনার কাছে ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্স দিয়ে আপনি কি দুইটা আননোন ভ্যালু বের করতে পারবেন? আপনি জেড সমান সমান আপনি জানেন হচ্ছে আর এ প্লাস হচ্ছে জেএক্সএস। সো এখন এই শুধুমাত্র এক ইম্পিডেন্স দিয়ে আপনি কি দুইটা আননোন ভ্যালু বের করতে পারবেন? না ভাই, না ভাইয়া, পারা সম্ভব না। সো আমাকে যে কোনো আগে আরেকটা আননোন ভ্যালু আমাকে জানতে হবে, রাইট? আচ্ছা দেখেন তো, আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে ভি ইকুয়ালটা কি হয়, ভি ইকুয়াল কি হয়, আইআর। তাহলে আর সমান সমান কি হয়, ভি ডিভাইডেড আই। ওকে, আপনি একটু 3 নাম্বার কন্ডিশনের দিকে তাকান। হোয়েন ডিসি ভোল্টেজ অফ কত, 10 ভোল্ট,
অ্যাপ্লাইড টু টার্মিনালস তখন কারেন্ট কত হয়? 25 অ্যাম্পিয়ার। 25 অ্যাম্পিয়ার। 25 অ্যাম্পিয়ার। টু টার্মিনাল মানে কি? কয়টা রেজিস্ট্যান্স কয়টা? দুইটা। দুইটা। তাহলে 2 আর এ লিখে দিলাম, ঠিক আছে, ইকুয়ালস টু আপনার ভোল্টেজ তখন কত? 10 ভোল্ট। অ্যাম্পিয়ার 10 ভোল্ট। কত? 25। 25। এই শর্তটা বুঝতে পারছেন না বুঝেন নাই, না মাথার উপর দিয়ে গেছে? আশা করি বুঝতে পারছেন। সো আপনি এখান থেকে আর এটা পান, আর এ সমান সমান কত হয়? আর এর সমান সমান তাহলে হচ্ছে 0.2 ওহমস হয়। সো আমি কিন্তু আর এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম 0.2 ওহমস। সো এখন আমি এক্সএস সমান সমান কি জানি? ভাই দুইটা রেজিস্ট্যান্স কি সমান নাকি ভাই? যদি আর এ টু আর এ দিলেন ভাই, ভাই দুইটা টার্মিনাল দেওয়া আছে, একটা 3 ফেজ সিস্টেমে দুইটা টার্মিনাল রেজিস্ট্যান্স সেম হবে না? ও আচ্ছা ভাই। তা না হলে কি আপনার অল্টারনেটরে দেখা যাচ্ছে যে এক ফেজে যাচ্ছে 10 এম্পিয়ার কারেন্ট আর এক ফেজে যাচ্ছে 100 এম্পিয়ার কারেন্ট, তখন আপনার অল্টারনেটরের ফেজ কি ঠিক থাকবে? বা আপনি গ্রিডের সাথে তখন সিনক্রোনাইজেশন করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আমার এরকম হলো কেন ব্রাদার, বুঝলাম না কিছু। হোয়াইট বোর্ডে চলে গেছে। হ্যাঁ হোয়াইট বোর্ডটা চলে গেছে, আমার এখানে মেবি নেটওয়ার্কের সমস্যা হলো না কি? আচ্ছা আচ্ছা, বাইরের কে কে জয়েন আছেন আমাদের গ্রুপের বাইরে? আমি তো আজকে শেয়ার করেছিলাম, বাইরে তো কেউই নাই, এই আপনারাই শুধু আছেন দেখি। ওকে যাক, 1 মিনিট। আচ্ছা সবাই আছে, ওকে ফাইন। না আমি আসলে আমার একটা গ্রুপ আছে, গ্রুপে এটা শেয়ার করেছিলাম, সো কেউ অনেকেই জয়েন করেছিল বাট তাদের ধৈর্য কুলায় নাই, ঠিক আছে? সবাই ভাই ফ্রি জিনিস সবাই নেয় না ভাই। কারেক্ট। আমি বুঝছেন 2020 সালের দিকে আমি ফ্রি ক্লাস নিতাম, আর দীর্ঘ 7 মাস আমি ফ্রি ক্লাস নিছি। স্টুডেন্ট মনে করেন যে 2 জন 3 জন এরকম করে ক্লাসে জয়েন থাকতো, বুঝতে পারছেন? এরপরে আপনি বিশ্বাস করেন আমি 2022 সালের দিকে আমি পার মডিউল নিতাম 300 টাকা না 250 টাকা করে, ঠিক আছে? সো তখনও মনে করেন যে 5 জন 6 জন এরকম করে স্টুডেন্ট অ্যাডমিশন নিত। এরপরে 23 সালে এসে করলাম হচ্ছে কত, 500 টাকা করে। সো তখন দেখা গেল যে 50 জন 60 জন, মানে এক একটা মডিউল আর কি, মেশিন পাওয়ার সিস্টেম এক একটা মডিউল 500 করে নিতাম। সো দেখা গেল যে 50 জন 60 জন এরকম স্টুডেন্ট জয়েন করতো, ঠিক আছে? আর এখন তো কোর্স ফি তো আপনারা জানেনই, 5,000 টাকা করে। তাহলে কি বুঝলেন? যে ভাই ফ্রি জিনিস সবাই নেয় না, সস্তা জিনিস নেয় না ভাই। আমি আসলে এটাই অবজারভেশন করেছিলাম, এটাই ভাই সত্যি। এইটা অবজারভেশন করে পরে আমি যখন আসলে টিউশন ফি যখন বাড়ায়া দিছি, হ্যাঁ, তখন বিশ্বাস করেন স্টুডেন্টের অভাব হয় না। কারণ তখন ভাই একটা ইয়ে হয়েছে যে এই জায়গায় যেহেতু রেট বেশি, তার মানে ভালোই কিছু ইয়া হয়। আমি কিন্তু সেম একই ধরনের পড়াই, ঠিক আছে? এই যে দেখেন, এই যে অলরেডি কিন্তু এই যে 10 তারিখ থেকে ক্লাস করার জন্য এই যে আরো 2 জন SMS করে রাখছে, ঠিক আছে? আর দেখি এদের সাথে কথা বলবো, মানে এরকম একটা অবস্থা। হ্যাঁ মানে এখানে মানে আমাদের মধ্যে আসলে মোটিভটা আসলে কেমন থাকে আসলে আমি বুঝি না বা জানি না। বাট অবশ্যই যেহেতু আগের থেকে যখন আমি টিউশন ফি এখন একটু বেশি নেই, আমার ডেডিকেশন লেভেলটাও আসলে আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। যেমন দেখেন, আমি কিন্তু আগের যে ক্লাসগুলো, আগে কিন্তু আমি একটা মেশিন শেষ করতাম 1 মাসে। আপনি নিজেই দেখেন আমার যে আগের ড্রাইভে আমি ইন্ডাকশন মোটরের ক্লাস নিছি মাত্র 2টা, আর আমি আপনাদেরকে এই ব্যাচে ইন্ডাকশন মোটরের আমি ক্লাস নিছি 6টা না 7টা, মানে প্রায় পুরো মাসেই ভাই এটা ধরতে গেলে। হ্যাঁ সেটাই আর কি, ঠিক আছে? ট্রান্সফরমার তো অনেক বড় ক্লাস। ট্রান্সফরমারে তো প্রায় 1 মাস পড়াইছেন। প্রায় 1 মাস নিয়েছি ট্রান্সফরমারের ক্লাস। হ্যাঁ ট্রান্সফরমারও প্রায় 1 মাসের মতো আমি ক্লাস নিয়েছি। ভাই আমরা কিন্তু ট্রান্সফরমার পাই না। পাবেন, টেনশন যারা পান নাই, আপনি শুধু টার্গেট রাখবেন, আপনি যেখান থেকে শুরু করছেন আপনাকে ওখান নিয়ে এসে শেষ হবে আপনার পার্ট, ঠিক আছে? সো আপনার কোনো কিছু থেকে বঞ্চিত হবেন না, কেউ কোনো কিছু থেকে বঞ্চিত হবে না, ঠিক আছে? ইভেন কারো কাছে যদি মনে হয় যে না আপনারা কেউ আসলে দেখা গেল যে আপনাদের পারিবারিক বা কোনো একটা ঝামেলার কারণে আপনি কোনো কারণে
কোনো একটা টপিক আপনি স্কিপ করেছেন, যেটা লাইভ ক্লাস করার সৌভাগ্য আপনার হয় নাই, আমার পরবর্তী ব্যাচ চালু হলে আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি আসলে আপনার অমুক লাইভ ক্লাসগুলো দেখার সৌভাগ্য হয় নাই, আমাকে একটু পরবর্তী ক্লাসে সুযোগ করে দেন, আমি আপনাকে সেটা সুযোগ করে দিব। কখন করে দিব? যখন আমি আপনাকে দেখব যে আপনি প্রতিটা আগের যে ক্লাসগুলো করেছেন, সেই ক্লাস যেগুলো করছেন আর কি, সেগুলোর অ্যাসাইনমেন্টগুলো আপনি ঠিকমতো জমা দিয়েছেন, সেগুলোর পরীক্ষাগুলো আপনি ঠিকমতো দিছেন। সো যখন দেখি যে না আপনার আগ্রহটা ছিল, আপনার আসলেই আপনার অ্যাকচুয়ালি আসলে আপনার পারিবারিক সমস্যার কারণে বা ব্যক্তিগত প্রবলেমের কারণে আপনি আমার সাপোজ ইন্ডাকশন মোটর বা হ্যাঁ বাবা, ঠিক আছে যাওয়া আসতেছি। সো এখানে তখন দেখবো যে আসলে যে আপনার সাপোজ সিনক্রোনাস মোটর বা ইন্ডাকশন মোটর বা দেখা যাচ্ছে যে আপনি ফুল মেশিনটাই আপনি করতে পারেন নাই, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমি বিষয়গুলো কনসিডার করব, ঠিক আছে। বাট আগে আপনাকে দেখাতে হবে যে আপনি আসলে শেখার মতো আসলে আপনার আগ্রহ কেমন। আপনার ইউনিভার্সিটির পরীক্ষা, আপনার থিসিস চলতেছে, এই চলতেছে সেই চলতেছে, বা আপনার নিজের বিয়ে বা আপনার মামার বিয়ে, খালুর বিয়ে, এখানে কিন্তু আমার অনেক স্টুডেন্ট কিন্তু আমার কাছে মানে ভর্তি হওয়ার পরে কিন্তু বিয়ে শাদী করছে, ঠিক আছে। সো এইরকম যদি সিচুয়েশন থাকে আমি অবশ্যই সেটা কনসিডার করব, সেটা আমার পরবর্তী ব্যাচে আপনাকে আপনি সুযোগ পাত্রী করে খুঁজে দিব। দিচ্ছেন নাকি? হুম? পাত্রী খুঁজে দিচ্ছেন নাকি আপনি? না না, আমি খুঁজে দেব কেন রে ভাই। আচ্ছা, সো এরকম সিচুয়েশন হলে আমি কিন্তু সবাইকে কিন্তু আমার পরবর্তী ব্যাচে, মানে এখানে জাস্ট আপনার যদি শেখার আগ্রহ থাকে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা একটু হোল্ড করেন তো, একটু আপনার ভাবি নাকি একটু অসুস্থ হয়ে গেছে, একটু দেখে আসি, দাঁড়ান। হ্যাঁ ভাইরা, ওই যেটা বলতেছিলাম আর কি, ওটা কই গেল? হোয়াইট বোর্ডটা আচ্ছা, স্টার্ট উইথ এ ব্ল্যাঙ্ক ক্যানভাস। ওকে, ব্ল্যাঙ্কটাই আমরা ইউজ করি। আচ্ছা, সো আমাদের ওখানে কি ছিল যে 2RA ইকুয়ালস টু হচ্ছে আমাদের 10 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের হচ্ছে কত ছিল, 25 এম্পিয়ার, 25 এম্পিয়ার, সরি যেহেতু 25 হ্যাঁ 25 এম্পিয়ার। ইভেন এখানে বলছিল যে 2 টার্মিনাল, সো ভোল্ট ইভেন হচ্ছে 2 টার্মিনাল। সো তাহলে আমরা এখানে ইকুয়েশনটা এখানে এখানে যে 25 এর সাথে হচ্ছে আমাদের 2টা গুণ হবে, ঠিক আছে। সো 2 গুণ হলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 0.2 ওহমস। সো আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু 0.2 ওহমস। ইভেন আমাদের যে জেডএস এর যে ভ্যালুটা ছিল 1.04 পেয়েছিলাম। সো আমরা এক্সএস এর ভ্যালু লিখব যে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে আর এ হোল স্কোয়ার। সো এখানে আমরা ডাটাগুলো যদি বসাই, ডাটা বসালে আমরা ফাইনালি হচ্ছে আমাদের যে এক্স এর ভ্যালু পাবো, যে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের আসবে হচ্ছে 1.02 ওহমস। সো এরকমভাবে আমরা যে এক্সটা বের করে ফেলবো। ওকে, আচ্ছা, সো আমি আপাতত আর ক্লাসটা কন্টিনিউ করতেছি না, আজকে এখানেই আপাতত থাক। আপনারা একটু অল্টারনেটরটা একটু দেখেন, যতটুকু পড়ালাম শিখালাম, ঠিক আছে, এটা একটু আসলে একটু দেখেন, ঠিক আছে।
সো আমরা নেক্সট ক্লাসে অল্টারনেটরের অনেকগুলো ম্যাথ আমরা সলিউশন করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। সো আমরা অল্টারনেটরে প্যারালাল অপারেশন শিখব, আমরা অল্টারনেটরে পিস ফ্যাক্টর শিখব, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর শিখব, ঠিক আছে? অনেক কিছু শেখার বাকি আছে অল্টারনেটর সম্পর্কে। ইভেন অল্টারনেটরটা এত বিশাল একটা সিলেবাস, অলরেডি হচ্ছে আপনার মোটরের ট্রান্সফরমারের মতোই আর কি, ঠিক আছে? বাট অল্টারনেটরের ম্যাথগুলো অনেক মজার, মানে ট্রান্সফরমারের মতো অত কঠিন না, অনেক মজার ম্যাথ, ঠিক আছে? ওকে, সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী কিবার, বুধবার। বুধবার। বাট আমি আগামী বুধবার নেব না, আমি নেক্সট ক্লাস আগামীকালকে নেব। বুধবারের ক্লাসটা আমি স্কিপ করব, ঠিক আছে? সো বুধবারে ক্লাস হবে না, ক্লাসটা হবে আগামীকালকে ক্লাস নিব। আমার কথা বুঝতে পারছেন? আশা করি আপনাদের কাছে প্যারা মনে হবে না। এই যতটুকু পড়াইছি আপনাদের কাছে কি অনেক বিশাল একটা সিলেবাস মনে হচ্ছে? না ভাইয়া, সহজই কিন্তু আছে অল্টারনেটরটা। আশা করি না ভাই। কটা বাজে নেবেন ক্লাস ভাই? আগামীকালকে 9:30টায় নিব। ঠিক ঠিক আছে আছে ভাই। আগামীকালকে 9:30টায় ক্লাস থাকবে, ঠিক আছে কিন্তু ভাই। বুধবারে কিন্তু ক্লাস হবে না। আর আজকে যতটুকু পড়ালাম, আগামীকালকে যতটুকু পড়াবো ঠিক ততটুকুর উপরে ফ্রাইডেতে পরীক্ষা। ক্লিয়ার? ঠিক আছে ভাই। ওকে, সবাই ভাইয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকালকে অবশ্যই সবাই জয়েন থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ।